আসসালামু আলাইকুম। আবু মুয়াজ সায়েন্স একাডেমির পক্ষ থেকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব এইচএসসি রসায়ন দ্বিতীয় পত্রের ঢাকা বোর্ড 2023 সালে আসা 8টি সৃজনশীল প্রশ্ন। শুরুতেই আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি ঢাকা বোর্ড 2023 সালে আসা প্রথম সৃজনশীল প্রশ্ন, যেখানে পিভি বনাম পি এর একটি লেখচিত্র দেওয়া আছে আর তিনটি গ্যাস এ বি সি দেয়া আছে। আসুন প্রশ্নগুলো দেখি। প্রথমে ক নম্বর প্রশ্ন, লুকাস বিকারক কি? তারপরে খ নম্বর প্রশ্ন, চার্লসের সূত্র থেকে তাপমাত্রা প্রকাশের নতুন স্কেল প্রতিষ্ঠা করো। গ নম্বর প্রশ্ন, এ গ্যাসের অবস্থার সমীকরণ প্রতিষ্ঠা করো। ঘ নম্বর প্রশ্ন, উদ্দীপকের বি ও সি গ্যাসের আদর্শ আচরণ না করার কারণ সমীকরণ সহ বিশ্লেষণ করো। আসুন উত্তরগুলো আমরা দেখি। প্রথমে লুকাস বিকারক কি? এর উত্তর হচ্ছে গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড ও জিঙ্ক ক্লোরাইড দ্রবণের মিশ্রণকে লুকাস বিকারক বলে। খ নং প্রশ্নটি হচ্ছে চার্লসের সূত্র থেকে তাপমাত্রা প্রকাশের নতুন স্কেল প্রতিষ্ঠা করো। উত্তরে আমরা প্রথমে চার্লসের সূত্রের বিবৃতিটি দিয়ে নিচ্ছি। চার্লসের সূত্রটি হচ্ছে স্থির চাপে নির্দিষ্ট পরিমাণ কোনো গ্যাসের আয়তন প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি বা হ্রাস করলে আয়তনের 1/273 অংশ হারে বৃদ্ধি বা হ্রাস পায়। এখানে একটা জিনিস আমরা খেয়াল করব, চার্লসের যেমন প্রথমে চ আছে, তাই এই সূত্র অনুযায়ী চাপ আমাদের স্থির থাকবে। এটা মনে রাখার একটা কৌশল আমরা মনে রাখব। এরপরে আসেন এর গাণিতিক সমীকরণটি আমরা দেখি। এই সূত্র অনুসারে স্থির পি চাপে নির্দিষ্ট পরিমাণ কোনো গ্যাসের 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আয়তন যদি V0 হয়, তাহলে এটাকে আমরা টি ডিগ্রি সেলসিয়াসের জন্য লিখতে পারি। মোট আয়তন ভিটি ইকুয়াল লেখা যায় আদি আয়তন যোগ এর সাথে আদি আয়তন এর 1/273 অংশের যে গুণফল আছে T/273 তার মান। এই টি এর জায়গায় যদি আমরা -273 বসিয়ে দেই, তাহলে আয়তন ইকুয়াল -V-273 সমান লেখা যায় V-0.273/273। এখন এই 273 আর 273 যদি কেটে দেই, তাহলে আমাদের আসে V0 - V0, যেটা ইকুয়াল লেখা যায় 0। অতএব আমরা লিখতে পারি -273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসের আয়তন তাত্ত্বিকভাবে শূন্য হয়ে যাচ্ছে, যেটা বাস্তবে আসলে কখনো গ্যাসের আয়তন বা কোনো বস্তুর আয়তন শূন্য করা সম্ভব না। তাই আমরা বলেছি তাত্ত্বিকভাবে শূন্য হয়ে যায়। তাই এই -273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে শূন্য ধরে তাপমাত্রা পরিমাপক একটি স্কেল প্রতিষ্ঠা করা হয়েছে, যাকে কেলভিনের পরম শূন্য তাপমাত্রা স্কেল বা কেলভিন স্কেল বলে। আসুন এবার গ নম্বর প্রশ্নটি আমরা দেখি। গ নম্বর প্রশ্নটি আছে এ গ্যাসের অবস্থার সমীকরণ বর্ণনা করো। উদ্দীপকের যে লেখচিত্রটি ছিল সেখানে এ গ্যাস, যেটি পি এর সমান্তরালে ছিল, অতএব এ গ্যাসটি হচ্ছে আদর্শ গ্যাস। এখানে বোঝাচ্ছে আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণ প্রকাশ করতে হবে। তো আদর্শ গ্যাসের ক্ষেত্রে আমরা তাই লিখতে পারি উদ্দীপকের এ গ্যাসটি হচ্ছে আদর্শ গ্যাস। নিচে আদর্শ গ্যাসের সমীকরণ প্রতিষ্ঠা করা হলো। প্রথমেই আসবে আদর্শ গ্যাসের ক্ষেত্রে বয়েলের সূত্র। বয়েলের সূত্র অনুসারে আমরা জানি আয়তন প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক যখন তাপমাত্রা স্থির থাকে। বয়েলের বি দ্বারা তাপমাত্রা বোঝায়, এজন্য টি স্থির। মনে রাখার জন্য বলতে পারি আমরা এটা তাপমাত্রা স্থির। চার্লসের সূত্র অনুসারে স্থির চাপে গ্যাসের আয়তন পরম তাপমাত্রা বা কেলভিন তাপমাত্রার সমানুপাতিক হবে। অ্যাভোগাড্রো সূত্র অনুসারে গ্যাসের আয়তন মোল সংখ্যার সমানুপাতিক হবে যখন চাপ এবং তাপ দুটি স্থির থাকে। এখন এই তিনটি সূত্রকে আমরা সমন্বিত করে পাচ্ছি ভি সমানুপাতিক NT/P, যেখানে সমানুপাতিক চিহ্ন তুলে দিলে এরকম একটা কি আসবে, ধ্রুবক আসবে। তাই এই কে বলা হচ্ছে সমানুপাতিক ধ্রুবক। এখন এই সমানুপাতিক ধ্রুবক কে যখন আমরা আর দ্বারা প্রতিস্থাপন করি, তখন আমরা পাই ভি সমান RNT/P, যেটাকে একটু সাজিয়ে লিখলে লেখা যায় PV = nRT। এখানে এই আর কে বলা হচ্ছে আদর্শ বা মোলার গ্যাস ধ্রুবক, যা সকল তাপমাত্রা ও চাপে আর এর মান একই থাকে। সুতরাং এই যে PV = nRT আমরা পেয়েছি, এটি হচ্ছে এ গ্যাস অর্থাৎ আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণ। আসুন এবার আমরা ঘ নম্বর প্রশ্নটিতে যাই।
ঘ নম্বর প্রশ্নটি হচ্ছে উদ্দীপকের বি ও সি গ্যাসের আদর্শ আচরণ না করার কারণ সমীকরণ সহ বিশ্লেষণ করো। উত্তরে প্রথমে আমরা জানি উদ্দীপকের যে লেখচিত্র ছিল সেখান থেকে আমরা পাই বি আর সি গ্যাস হচ্ছে বাস্তব গ্যাস, কারণ চাপের সাথে এদের আয়তন ও চাপের যে গুণফল সেটার পরিবর্তন সমান্তরাল ছিল না, আস্তে আস্তে বৃদ্ধি বা হ্রাস পেয়েছিল। তাই এ ও বি ও সি গ্যাস হচ্ছে বাস্তব গ্যাস এবং এ গ্যাস হচ্ছে আদর্শ গ্যাস। বিজ্ঞানী ভ্যান ডার ওয়ালস এর মতে নিম্নোক্ত দুটি কারণে বাস্তব গ্যাসসমূহ আদর্শ গ্যাসের মতো আচরণ করে না। প্রথম ত্রুটি হচ্ছে চাপের ত্রুটি। যে বন্ধুরা, এটিকে আমরা ব্যাখ্যা নিম্নোক্তভাবে করতে পারি। গ্যাসের গতিতত্ত্ব অনুসারে গ্যাসের কণাসমূহের মধ্যে আন্তঃকণা আকর্ষণ বা বিকর্ষণ নেই, কিন্তু বাস্তব গ্যাসের ক্ষেত্রে এই কথাটি কিন্তু সত্য নয়। কেননা বাস্তব গ্যাসসমূহের মধ্যে আন্তঃকণা আকর্ষণ বা বিকর্ষণ আছে বলেই চাপ প্রয়োগে বাস্তব গ্যাসকে তরলে পরিণত করা যায়। বিজ্ঞানী ভ্যান ডার ওয়ালস এর মতে বাস্তব গ্যাসসমূহ এই আন্তঃকণা আকর্ষণ বা বিকর্ষণের কারণেই আদর্শ গ্যাস অপেক্ষা কম চাপ প্রয়োগ করে। অর্থাৎ পাত্রের গায়ে আন্তঃকণা আকর্ষণের কারণে যে একটা গ্যাসের অণু আরেকটাকে টেনে ধরে, আকর্ষণ করে, এই জন্য পাত্রের গায়ে আদর্শ গ্যাসের মতো চাপ প্রয়োগ করতে পারে না, ফলে আদর্শ গ্যাসের মতো বাস্তব গ্যাসগুলো আচরণও করে না। বিজ্ঞানী ভ্যান ডার ওয়ালস হিসাব করে দেখান যে এন মোল গ্যাসের ক্ষেত্রে আন্তঃকণা আকর্ষণ বা বিকর্ষণের কারণে আন্তঃকণা আকর্ষণ বা বিকর্ষণের কারণে কমে যাওয়া চাপের মান হচ্ছে এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার। এখানে এ হচ্ছে আন্তঃকণা আকর্ষণজনিত ধ্রুবক। বাস্তব গ্যাসের ক্ষেত্রে তাই আদর্শ আচরণের চাপের মান দাঁড়ায় পি প্লাস এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার। এটি গেল আমাদের চাপের ত্রুটি। এরপর আসেন আমরা আয়তন ত্রুটি দেখি। দ্বিতীয় যে ত্রুটি সেটি হচ্ছে আয়তন ত্রুটি। এটির ব্যাখ্যায় আমরা বলতে পারি গ্যাসের গতিতত্ত্ব অনুসারে গ্যাসের কণাসমূহের নিজস্ব কোনো আয়তন নেই বা নেই বললেই চলে, কিন্তু বাস্তব গ্যাসের ক্ষেত্রে কথাটি সত্য নয়। কেননা বাস্তব গ্যাসসমূহের নিজস্ব আয়তন আছে বলেই নিম্ন তাপমাত্রা ও উচ্চ চাপে সংকুচিত করে একে তরল ও কঠিন অবস্থায় পরিণত করা যায়। বিজ্ঞানী ভ্যান ডার ওয়ালসের মতে বাস্তব গ্যাসসমূহের এই আকর্ষণের কারণে আদর্শ গ্যাস অপেক্ষা বেশি আয়তন থাকে এবং আদর্শ গ্যাসের মতো আচরণ করে না। বিজ্ঞানী ভ্যান ডার ওয়ালস হিসাব করে দেখান যে এন মোল বাস্তব গ্যাসের ক্ষেত্রে নিজস্ব আয়তনের কারণে বেশি হওয়া আয়তনের মান এন বি এর সমান। এন মোল গ্যাসের ক্ষেত্রে এই আয়তনের মান হচ্ছে কার্যকর আয়তন এন বি। এখানে এই বি হচ্ছে আয়তনজনিত ধ্রুবক। তাই বাস্তব গ্যাসের ক্ষেত্রে আদর্শ আচরণের চাপের মান দাঁড়াবে, এটা আয়তনের মান দাঁড়াবে, এটা আয়তনের মান দাঁড়াবে ভি মাইনাস এন বি এর সমান। তাই আমরা বলতে পারি বাস্তব গ্যাসের ক্ষেত্রে আদর্শ গ্যাস সমীকরণটি দাঁড়াবে পি স্কোয়ার প্লাস এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার। এটি পি এর পরিবর্তে, নর্মালি পি এর পরিবর্তে, আর ভি এর পরিবর্তে আমরা লিখব ভি মাইনাস এন বি ইকুয়াল এন আর টি। এটি ছিল আমাদের প্রথম প্রশ্নের সমাধান। তো আসুন এবার আমরা দ্বিতীয় প্রশ্নটি দেখি। 2 নম্বর প্রশ্নটি একটি বিক্রিয়া দেওয়া ছিল যেখানে এ নামক একটি যৌগ, যার নাইট্রোজেনে বি নামক একটি যৌগ তৈরি হবে এবং যার টিন এবং HCl দ্বারা বিজারিত হয়ে বিজারণ ঘটিয়ে সি নামক একটি যৌগ তৈরি করবে। এবং এই প্রশ্নের এই উদ্দীপকের আলোকে যে প্রশ্নগুলো এসেছে আমরা সেগুলো একটু দেখি। ক নম্বর প্রশ্নটি হচ্ছে অ্যাসিড বৃষ্টি কি? খ নম্বর প্রশ্নটি হচ্ছে জৈব যৌগে কার্বক্সিলিক অ্যাসিড মূলকের উপস্থিতি শনাক্তকরণের পরীক্ষা সমীকরণ সহ লেখো। গ নম্বর প্রশ্নটি হচ্ছে উদ্দীপকের সি যৌগের নাইট্রোজেনের প্রতিস্থাপক অর্থ প্যারা অবস্থানে যুক্ত হয় না কেন, ব্যাখ্যা করো। ঘ নম্বর প্রশ্নটি হচ্ছে উদ্দীপকের বি ও সি যৌগের ক্ষেত্রে ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়ার সক্রিয়তার ক্রম বিশ্লেষণ করো। আসুন এবার আমরা উত্তরগুলো দেখি। প্রথমে আমরা ক নম্বর প্রশ্নে অ্যাসিড বৃষ্টি কি, এর উত্তর হচ্ছে কার্বন, নাইট্রোজেন ও সালফারের বিভিন্ন অম্লীয় অক্সাইড, যেমন কার্বনের ক্ষেত্রে কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেনের ক্ষেত্রে একাধিক অক্সাইড হয় যেটাকে NOx দ্বারা প্রকাশ করেছি, সালফারের ক্ষেত্রে একই রকম একাধিক অক্সাইড হয় যাকে আমরা সংক্ষেপে প্রকাশ করেছি। প্রভৃতি অক্সাইড বৃষ্টির পানির সাথে মিশে
কার্বনিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, সালফিউরাস অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড ইত্যাদি হিসেবে ভূপৃষ্ঠে নেমে আসার ঘটনাকে অ্যাসিড বৃষ্টি বলে। আসুন এবার খ নম্বর প্রশ্নে যাই। খ নম্বর প্রশ্নেরটি আছে জৈব যৌগে কার্বক্সিলিক অ্যাসিড মূলক এর উপস্থিতি শনাক্তকরণের পরীক্ষা সমীকরণ সহ লেখো। এর জন্য আমরা উত্তরে লিখতে পারি জৈব যৌগের কার্বক্সিলিক অ্যাসিডের উপস্থিতি শনাক্তকরণ একটি পরীক্ষা নলে সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট বা সোডিয়াম বাইকার্বনেটের দ্রবণ নিয়ে তাতে 4 থেকে 5 ফোঁটা নমুনা যৌগ যোগ করি এবং সামান্য উত্তপ্ত করি। এতে দেখা যাবে বুদবুদ আকারে গ্যাস উৎপন্ন হয় যা পরিষ্কার চুনের পানিকে ঘোলা করে। জীবনধরে এর জন্য নিম্নোক্ত যে বিক্রিয়াটি সংঘটিত হয় দেখি আমরা। এই যে অ্যাসিড আছে, এই অ্যাসিড কী করছে সোডিয়াম হাইড্রোজেন কার্বনেটের সাথে বিক্রিয়া করে কার্বক্সিলেট লবণ তৈরি করছে, সোডিয়াম কার্বক্সিলেট লবণ, তার সাথে পানি এবং এই যে কার্বন ডাইঅক্সাইড তৈরি করছে। এই কার্বন ডাইঅক্সাইড পরিষ্কার পানিকে, এই যে পরিষ্কার চুনের পানি, এই পরিষ্কার চুনের পানিকে কি করবে, ঘোলা করে দিবে। এই যে সলিড অধক্ষেপ তৈরি হচ্ছে, এই অধক্ষেপ নিশ্চিত করে যে আমাদের নমুনা যৌগের মধ্যে কার্বক্সিলিক অ্যাসিড মূলক রয়েছে। এরপরে আসুন আমরা গ নম্বর প্রশ্নটি দেখি। উদ্দীপকের সি যৌগের নাইট্রোজেনের প্রতিস্থাপক অর্থপ্যারা অবস্থানে যুক্ত হয় না কেন, ব্যাখ্যা করো। উত্তরে আমরা প্রথমে উদ্দীপকের যে বিক্রিয়াটি ছিল সেটি সমাধান করি। সমাধান, এ যৌগ এর নাইট্রেশনে নাইট্রোবেনজিন তৈরি হয়। যেহেতু এ যৌগটি ছিল বেনজিন, এ যৌগটি ছিল বেনজিন, যার নাইট্রেশনে নাইট্রোবেনজিন তৈরি হবে যেটি বি যৌগ, আর যার টিন এবং এসএল দ্বারা বিক্রিয়ার কারণে তৈরি হবে অ্যানিলিন। এই নাইট্রো গ্রুপটি বিজারিত হয়ে অ্যানিলিনে অ্যামিন গ্রুপে পরিণত হবে। আমরা পেয়ে গেলাম সি যৌগটি হচ্ছে অ্যানিলিন। অ্যানিলিনের নাইট্রেশন আমরা যখন করব তখন এই যে অ্যানিলিনের অ্যামিন গ্রুপটা যা আছে এটা সাধারণত অর্থপ্যারা নির্দেশক, এটা ঠিক আছে, কিন্তু নাইট্রেশন আমরা যখন করতে যাই এই নাইট্রেশন করার ক্ষেত্রে প্রতিস্থাপক অর্থপ্যারা অবস্থানে যুক্ত হয় না। কারণ হচ্ছে অ্যানিলিনের নাইট্রেশনের সময় এই যে অ্যামিন গ্রুপ আছে, অ্যামিন গ্রুপের নাইট্রোজেন পরমাণুতে একজন মুক্ত ইলেকট্রন জোড় আছে, যা নাইট্রেশনের যে এজেন্ট আছে বিক্রিয়ক এজেন্ট সালফিউরিক অ্যাসিড, এই সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে অ্যানিলিনিয়াম আয়ন গঠন করে। অর্থাৎ নাইট্রোজেনের এই যে এখানে মুক্ত ইলেকট্রন জোড় আছে, এই ইলেকট্রন জোড় সালফিউরিক অ্যাসিড থেকে আসা H+ এর সাথে যুক্ত হয়ে এই অ্যামিন গ্রুপটি অ্যানিলিনিয়ামে পরিণত হয়ে যায়। এই অ্যানিলিনিয়াম এর উপস্থিতি নাইট্রোজেনের প্রথম ধাপে উৎপন্ন এই যে নাইট্রোজে আছে নাইট্রো গ্রুপ, এই নাইট্রো গ্রুপ আর অর্থপ্যারা অবস্থানে যুক্ত না হয়ে মেটা অবস্থানে যুক্ত হয়ে অম্লীয় মাধ্যমে সেটা মেটা নাইট্রো অ্যানিলিন গঠন করে। আমরা বিক্রিয়াটির দিকে দেখি। এই যে অ্যানিলিন আছে, অ্যানিলিনের নাইট্রোজেন পরমাণুতে মুক্ত ইলেকট্রন জোড় আছে, যা এই নাইট্রেশন বিক্রিয়ার এজেন্ট সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে প্রথমে এই যে এরকম একটা অ্যানিলিনিয়াম গঠন করে নেবে। এই অ্যানিলিনিয়াম আয়ন এটা মেটা নির্দেশক হওয়ায় নাইট্রেশনের নাইট্রোমূলকটি এই যে মেটা পজিশনে যুক্ত হয়ে যাবে। তাই আমরা বলতে পারি অ্যানিলিনিয়াম অর্থপ্যারা অবস্থানে দ্বিতীয় সাবস্ট্রেটকে যুক্ত হতে দেয় না, এটা মেটা অবস্থানে যুক্ত করে। আসুন এবার ঘ নম্বর প্রশ্নটি আমরা দেখি। উদ্দীপকের এ, বি ও সি যৌগের ক্ষেত্রে ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়ার সক্রিয়তার ক্রম বিশ্লেষণ করো। যে বন্ধুরা, সক্রিয়তার ক্রমের আগে আমরা তো গ নম্বর প্রশ্নে দেখেছি এ, বি ও সি এই যৌগ তিনটা হচ্ছে, প্রথমটা হচ্ছে বেনজিন এ যৌগ, দ্বিতীয় যৌগটা হচ্ছে নাইট্রোবেনজিন বি যৌগ, তৃতীয়টি হচ্ছে অ্যানিলিন সি যৌগ। এদের মধ্যে বেনজিন চক্রের সাথে বেনজিনের বেনজিন চক্রের সাথে কোনো প্রতিস্থাপক গ্রুপ যুক্ত না থাকায়, বেনজিনের যে চক্রটা আছে এর সাথে কোনো প্রতিস্থাপক যুক্ত না থাকায় সকল কার্বনের সঞ্চরণশীল ইলেকট্রনের ঘনত্ব সমান থাকে। এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে ইলেকট্রন, দ্বিবন্ধনী ইলেকট্রন এখানে গেল, এই দ্বিবন্ধনী ইলেকট্রন এখানে চেঞ্জ করে দেখা যায় দ্বিবন্ধনের অবস্থান চেঞ্জ হয়, এই অবস্থা প্রতিনিয়ত চলতে থাকে। তাই এই সঞ্চরণশীল ইলেকট্রনকে কোনো একটা সুনির্দিষ্ট কার্বনের মধ্যে না রেখে সবগুলো কার্বনের সমানভাবে থাকে। এই জন্য এর যে কোনো অবস্থানে প্রতিস্থাপক যুক্ত হতে পারে। এরপরে নাইট্রোবেনজিনের ক্ষেত্রে এই যে নাইট্রো গ্রুপ যা আছে এটি বেনজিন বলয়ের
নিষ্ক্রিয়কারী গ্রুপ, অর্থাৎ এটি বেঞ্জিন বলয় থেকে ইলেকট্রন মেঘকে নিজের দিকে টেনে দেয়, ফলে বলয়ের যে মেটা অবস্থান আছে এখানে ইলেকট্রন ঘনত্বকে কমিয়ে দেয়। আমরা এই যে রেজোনেন্সটার দিকে লক্ষ্য করি, এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে বেঞ্জিনের সাথে নাইট্রো গ্রুপ যুক্ত আছে, এই নাইট্রো গ্রুপে নিম্নতম রেজোনেন্স করতেছে। এই যে নাইট্রোজেন অক্সিজেন ডাবল বন্ডের ইলেকট্রন অক্সিজেন পরমাণুতে চলে যাচ্ছে, তাই কার্বনের ইলেকট্রন ঘনত্ব মারাত্মকভাবে হ্রাস পায়। এটি কি করবে, বলয়ের এই যে দ্বিবন্ধন আছে দ্বিবন্ধনের ইলেকট্রনকে গ্রহণ করে আমরা দ্বিতীয় যে কাঠামোটা আছে সেখানে দেখতে পাচ্ছি কার্বন নাইট্রোজেন, বলের কার্বন নাইট্রোজেনের ডাবল বন্ড হয়ে গেল এবং এই 1 নম্বর পজিশনে প্লাস সাইন চলে আসলো। দ্বিতীয় এরপরে এই যে 4 নম্বর কার্বন 2, 3 এবং 4-এর যে দ্বিবন্ধনের পাই ইলেকট্রন ছিল এটি আবার 2, 3-এর মধ্যে চলে গেল, 1, 2-এর মধ্যে চলে গিয়ে 1, 2-এর মধ্যে ডাবল বন্ড হলো, কিন্তু 4 নম্বর পজিশনে প্লাস অর্থাৎ প্যারা অবস্থানে প্লাস চিহ্ন চলে আসলো। আবার 5 এবং 6-এর মধ্যে যে ডাবল বন্ডেড ইলেকট্রন ছিল সেটা 4 এবং 5-এর মধ্যে চলে আসার ফলে এই 6 নম্বর কার্বনে অর্থাৎ অর্থ অবস্থানে আবার প্লাস চিহ্ন চলে আসলো। একই রকমভাবে এই যে কার্বন নাইট্রোজেনের যে ডাবল বন্ডেড ইলেকট্রন ছিল সেটা আবার কোথায় চলে আসলো, 1, 6-এর মধ্যে, এবং অক্সিজেনের মধ্যে যে মাইনাস চার্জের ইলেকট্রন দুটো ছিল এটা নাইট্রোজেন আর অক্সিজেনের মধ্যে চলে আসলো। এই কারণেই আমাদের 1, 2, 3, 4 এর যে রেজোনেন্স পেলাম এটা সামগ্রিকভাবে 5 নম্বর চিত্রের মতো হয়ে যায়, আর টোটাল রেজোনেন্সকে আমরা এই 6 নম্বর চিত্রের মতো দেখাতে পারি, 6 নম্বর কাঠামোর মতো। আমরা এই রেজোনেন্সে দেখতে পাচ্ছি অর্থ এবং প্যারা পজিশনে ইলেকট্রন ঘনত্ব কম। এই ইলেকট্রন ঘনত্ব কম হওয়ার কারণে অর্থ প্যারা পজিশনে দ্বিতীয় কোনো সাবস্ট্রেট বা গ্রুপ যুক্ত হতে পারে না, কিন্তু এই মেটা পজিশনে যুক্ত হয়ে যায়। তাই বলা যায় নাইট্রোবেনজিন ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়ায় বেনজিন অপেক্ষা কম সক্রিয় হয়। এরপরে আমরা আসি অ্যানিলিনের ক্ষেত্রে। অ্যানিলিনের যে অ্যামিন গ্রুপটি রয়েছে, এই অ্যামিন গ্রুপ বেনজিন বলা সক্রিয়কারী গ্রুপ। এই সক্রিয়কারী গ্রুপ বলার কারণ হচ্ছে অ্যামিনের নাইট্রোজেন পরমাণুতে থাকা মুক্ত ইলেকট্রন জোড় বলয়ের রেজোনেন্সে অংশগ্রহণ করে, ফলে বলের ইলেকট্রন ঘনত্বকে বৃদ্ধি করে। এই ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধির কারণে অ্যানিলিন বেনজিন অপেক্ষা বেশি সক্রিয় হয়। আমরা রেজোনেন্স কাঠামোটা দেখি। প্রথমে আমরা 1 নম্বর কাঠামোর নাইট্রোজেনের মুক্ত ইলেকট্রন জোড়কে দেখছি, বলের দিকে চলে আসছে, আর 1 এবং 2 নম্বর কার্বনের মধ্যে যে ডাবল বন্ডেড ইলেকট্রন ছিল সেটা 2 নম্বর কার্বনে চলে আসলো, এসে এই যে অর্থ অবস্থানে মাইনাস চার্জ লাভ করলো। এই মাইনাস চার্জের ইলেকট্রন দ্বিতীয় কাঠামোতে দেখা যাচ্ছে 2 এবং 3-এর মাঝখানে চলে আসছে, এসে আর এই 3 এবং 4-এর ইলেকট্রন 4 নম্বরের কার্বনে চলে আসলো, এসে এই যে প্যারা অবস্থানে ইলেকট্রন ঘনত্বকে বৃদ্ধি করে দিল, আর 2, 3-এর মধ্যে ডাবল বন্ড দেখা দিল। তারপরে এই 4 নম্বর বা প্যারা অবস্থানের ইলেকট্রন বেগ দেখালো যে 3 এবং 4-এর মধ্যে চলে গেল, 4 এবং 5-এর মধ্যে, 4 এবং 5-এর মধ্যে চলে যাওয়ায় 6 নম্বর কার্বনে ইলেকট্রন ঘনত্ব বেড়ে গেল। তারপর 4 নম্বর কাঠামোতে আমরা দেখছি 6 নম্বর কার্বনের যে মাইনাস চার্জ আছে অর্থাৎ অর্থ অবস্থানে ইলেকট্রন ঘনত্ব যেটা বেশি ছিল সেটা আবার 1, 6-এর মধ্যে চলে গেল, আর 1 নম্বর এবং 1 নম্বর কার্বন এবং নাইট্রোজেনের মধ্যে ডাবল বন্ডেড ইলেকট্রন আবার নাইট্রোজেন পরমাণুতে চলে গিয়ে আমরা এই যে 5 নম্বর কাঠামোর যে দেখতে পাচ্ছি এরকম একটা কাঠামো লাভ করবে। আর 1 থেকে 5 সামগ্রিকভাবে আমরা এটাকে লিখতে পারছি, সামগ্রিকভাবে 6 নম্বর কাঠামোতে লিখতে পারি। সঞ্চরণশীল ইলেকট্রন দেখা যায় বেনজিন বলয় এবং নাইট্রোজেনের মধ্যে বিদ্যমান থাকে, এইভাবে বেনজিন বলয় এবং নাইট্রোজেন পর্যন্ত বিদ্যমান থাকে। তাই আমরা এই রেজোনেন্স দেখে বলতে পারি যেহেতু অর্থ এবং প্যারা অবস্থানে ইলেকট্রন ঘনত্ব বেনজিনের তুলনায় বেশি হয়েছে, তাই এটি বেনজিন অপেক্ষায় ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন বিক্রিয়ায় বা ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়ায় বেনজিন অপেক্ষা বেশি সক্রিয় হবে। সামগ্রিকভাবে আমাদের এই 3টা যৌগের মধ্যে প্রতিস্থাপন বিক্রিয়ার সক্রিয়তার ক্রম দ্বারায় অ্যানিলিন গ্রেটার দেন বেনজিন গ্রেটার দেন নাইট্রোবেনজিন। যে আমরা বন্ধুরা 2 নম্বর সৃজনশীল প্রশ্নটা শেষ করলাম, এবার আমরা 3 নম্বর সৃজনশীল প্রশ্নটি শুরু করছি। উদ্দীপকে আমরা একটি দ্রবণ দেখতে পাচ্ছি, এই দ্রবণে জিঙ্ক সালফেট দেওয়া আছে 250 মিলিলিটার দ্রবণ, 0.5 মোলার ঘনমাত্রা। পাশে আমরা জিঙ্কের জারণ বিভব দেখতে পাচ্ছি 0.76 ভোল্ট, এবং পাশে অ্যালুমিনিয়ামের জারণ বিভব দেখতে পাচ্ছি 1.66 ভোল্ট। আসুন প্রশ্নগুলো আমরা একটু দেখি। প্রথমে তড়িৎ রাসায়নিক সারি কি?
ক নম্বর প্রশ্ন। খ নম্বর প্রশ্ন হচ্ছে মার্কোনিকভ এর নীতি ব্যাখ্যা করো। গ নম্বর প্রশ্ন হচ্ছে উদ্দীপকের দ্রবণ অ্যালুমিনিয়াম ধাতুর পাত্রে সংরক্ষণ করা যাবে কিনা ব্যাখ্যা করো, বিশ্লেষণ করো। ঘ নম্বর প্রশ্ন হচ্ছে উদ্দীপকের দ্রবণের মধ্যে 2.5 এম্পিয়ার বিদ্যুৎ 1 ঘন্টা চালনা করলে তড়িৎ বিশ্লেষণের পর দ্রবণের ঘনমাত্রা কত হবে, এটাকে বিশ্লেষণ করতে হবে। উত্তরে আসি আমরা। প্রথমে ক নম্বর প্রশ্ন, তড়িৎ রাসায়নিক সারি কি? এর উত্তর বলতে পারি মৌল বা আয়নসমূহকে তাদের প্রমাণ বিজারণ বিভব তড়িৎদ্বার বিভব অনুসারে যদি উপর থেকে নিচ বরাবর সাজানো হয় বা সাজালে যে সারণী বা শ্রেণী গঠিত হয় তাকে তড়িৎ রাসায়নিক সারি বলে। খ নম্বর প্রশ্নটি আমরা দেখি, মার্কোনিকভের নীতি ব্যাখ্যা করতে বলা হয়েছে। মার্কোনিকভের নীতিটি হচ্ছে অপোলার দ্রাবকের উপস্থিতিতে, যেমন কার্বন টেট্রাক্লোরাইড, অপ্রতিসম অসম্পৃক্ত যৌগ যেমন অ্যালকিন অ্যালকাইনের ক্ষেত্রে, অপ্রতিসম বিকারকের যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে, হাইড্রোব্রোমিক অ্যাসিড আছে এরকম, অথবা সালফ্রিক অ্যাসিডের এইচ এবং আরও বাইসালফেট ইত্যাদি এরকম অপ্রতিসম বিকারক সংযোজন বিক্রিয়ার ক্ষেত্রে বিকারক অণু ঋণাত্মক অংশ সাধারণত কম সংখ্যক হাইড্রোজেন পরমাণুযুক্ত অসম্পৃক্ত কার্বনের সাথে যুক্ত হবে, অর্থাৎ ডাবল বন্ডেড অর্থাৎ ট্রিপল বন্ডেড যে কার্বন পরমাণুদ্বয় আছে এদের যেটাতে কার্বন পরমাণু যেই কার্বনে হাইড্রোজেন কম থাকবে সেখানে অপ্রতিসম বিকারকের ঋণাত্মক অংশ যুক্ত হবে। আমরা উদাহরণটার দিকে খেয়াল করি, কার্বন টেট্রাক্লোরাইড এর উপস্থিতিতে অপ্রতিসম যৌগ আমরা প্রোপিন নিয়েছি। এই প্রোপিনের এই 1 নম্বর কার্বন আছে, 2 নম্বর আর এই যে 3 নম্বর, এই যে ডাবল বন্ডেড কার্বন দেখতে পাচ্ছি এর এই কার্বনে হাইড্রোজেন বেশি আছে, এই কার্বনে হাইড্রোজেন কম আছে। এখানে যখন আমরা HCl দিয়ে বিক্রিয়া করেছি অথবা HBr দিয়ে বিক্রিয়া করব, 2-ক্লোরোপ্রোপেন এটা 90 ভাগ তৈরি হবে আর ক্লোরোপ্রোপেন তৈরি হবে 10 ভাগ শতকরা। ঠিক আছে, এই কার্বনে আমাদের হাইড্রোজেন বেশি থাকার কারণে এই যে অপ্রতিসম বিকারকের HCl এর হাইড্রোজেন এই কার্বনে যুক্ত হয়ে দেখেন 90% যৌগ এটাই তৈরি হয়েছে। আর এই যে ঋণাত্মক অংশ আছে, ঋণাত্মক অংশ যেখানে হাইড্রোজেন কম ছিল, যেখানে হাইড্রোজেন কম সেখানে যুক্ত হয়ে ক্লোরোপ্রোপেন তৈরি হয়েছে। আসুন এবার আমরা গ নম্বর প্রশ্নটি দেখি, উদ্দীপকের দ্রবণ অ্যালুমিনিয়াম ধাতুর পাত্রে সংরক্ষণ করা যাবে কি না। যে বন্ধুরা, এটা সংরক্ষণ করার ক্ষেত্রে আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে এখানে প্রমাণ কোষ বিভব বের করতে হবে। আর এই প্রমাণ কোষ বিভবের ক্ষেত্রে যদি মান 0 অপেক্ষা বড় হয় অর্থাৎ ধনাত্মক হয় তাহলে পাত্রে সংরক্ষণ করা যাবে না, কারণ বিক্রিয়াটি স্বতঃস্ফূর্তভাবে ঘটবে। তো এই ধরনের প্রশ্ন সমাধানের ক্ষেত্রে আমরা প্রথমেই প্রমাণ কোষ বিভব বের করার যে সূত্র আছে, সাধারণ সূত্র, একদম সাধারণ, ই নট সেল ইকুয়াল ই নট অ্যানোড অক্সিডেশন প্লাস ই নট ক্যাথোড রিডাকশন। এটি আমাদের অ্যানোডে যে অক্সিডেশন ঘটে ক্যাথোডে যে রিডাকশন ঘটে সেটি অনুযায়ী দেওয়া আছে, আর ক্যাথোড অ্যানোড মিলে যে তড়িৎ রাসায়নিক কোষ হয় সেটা অনুপাতে দেওয়া আছে। ঠিক আছে, এই ক্ষেত্রে আমাদের অ্যানোড ধরতে হবে। যখনই ধাতুর পাত্রের সংরক্ষণের ক্ষেত্রে বলবে আমরা খেয়াল রাখবো ধাতুর পাত্রকে সর্বদা অ্যানোড ধরে নেব। ধাতুর পাত্রকে, আবার বলছে ধাতুর পাত্রকে অ্যানোড ধরে আমরা কাজ করব, আর অ্যানোডে জারণ ঘটবে। আর যেহেতু এখানে অ্যালুমিনিয়াম ধাতু দেওয়া ছিল তাই অ্যালুমিনিয়াম ধাতু অ্যানোড হিসেবে কাজ করবে এবং এর জারণ ঘটবে। দেখেন আমরা ই নট দিয়ে অ্যালুমিনিয়ামের জারণ লিখছি। এবং জিঙ্ক তাহলে কি হবে, দ্রবণে থাকা জিঙ্ক এর বিজারণ ঘটবে, তাই এটাকে আমরা ক্যাথোডে দিয়ে এই যে জিঙ্কের বিজারণ উল্লেখ করেছি। এরপরে আমাদের যে মান দেওয়া আছে দেখেন, জিঙ্কের জারণ বিভব দেওয়া ছিল 0.76 ভোল্ট আর অ্যালুমিনিয়ামের জারণ বিভব 1.66 ভোল্ট। এই মানগুলো আমরা এখানে বসাবো। অ্যালুমিনিয়ামের যেহেতু জারণ ছিল তাই জারণ মান সরাসরি বসিয়ে দিয়েছি, আর জিঙ্কের মান দেওয়া আছে জারণ, বাট আমাদের প্রশ্নে মান বসবে বিজারণ বা কোষের মধ্যে যদি বিজারণ ঘটেছে তাই বিজারণ বিভবের মান বসাতে গিয়ে জারণের যে মান আছে এই মানটা ঋণাত্মক মান বসিয়ে দিলেই হবে। আমরা খেয়াল রাখবো কখনো যদি জারণ মান দেওয়া থেকে বিজারণ মান বসাতে হয় তাহলে চিহ্নটা চেঞ্জ করলেই হবে, আবার বিজারণ মান দেওয়া থাকলেও জারণ মান বসাতে হবে, চিহ্ন চেঞ্জ করলেই হয়ে যাবে। সেভাবে আমরা এখানে বসিয়ে দিয়েছি। বসিয়ে আমরা কোষ বিভবের মান পাচ্ছি 0.9 ভোল্ট, যা 0 অপেক্ষা বড় অর্থাৎ ধনাত্মক আসছে। যেহেতু ই নট সেলের মান ধনাত্মক অথবা 0 থেকে বড়, তাই কোষটি কোষ বিক্রিয়া স্বতঃস্ফূর্তভাবে ঘটবে, অর্থাৎ দ্রবণে থাকা জিঙ্ক আয়ন অ্যালুমিনিয়াম পাত্রের সাথে বিক্রিয়া করবে, ফলে অ্যালুমিনিয়াম পাত্রের ক্ষয় হবে এবং এই দ্রবণের ঘনত্ব নষ্ট হয়ে যাবে, ঘনমাত্রা, সাথে সাথে পাত্রটিও ক্ষয় হয়ে যাবে, তাই পাত্রে রাখা যাবে না। আসুন এবার ঘ নম্বর প্রশ্নটি আমরা দেখি। ঘ নম্বর প্রশ্নটি হচ্ছে দ্রবণের মধ্যে 2.5 এম্পিয়ার বিদ্যুৎ 1 ঘন্টা 2.5 এম্পিয়ার বিদ্যুৎ 1 ঘন্টা যাবত যদি চালনা করা হয় তাহলে তড়িৎ বিশ্লেষণের পর দ্রবণের ঘনমাত্রা কত হবে। যেহেতু দ্রবণের ঘনমাত্রা চেয়েছে, আর বিদ্যুৎ আমরা জানি তড়িৎ বিশ্লেষণ দ্রবণে বিদ্যুৎ চালনা করলে কি হয়, দ্রবণে থাকা ধাতব আয়নগুলো ক্যাথোডে গিয়ে জমা হয়। এক্ষেত্রে
ফ্যারাডের যে প্রথম সূত্র আছে সেই সূত্রের সহযোগিতা নিব, পাশাপাশি দ্রবণে যে কতটুকু জিঙ্ক আয়ন আছে দ্রবীভূত অবস্থা তার পরিমাণ নির্ণয়ের জন্য দ্রবণের ক্ষেত্রে ভর নির্ণয়ের যে সূত্র আছে সেটির সহযোগিতা নিব, নিয়ে আমরা এখানে কাজ করব। এই ক্ষেত্রে প্রথমে আমরা কাজ করে নিই এই দ্রবণে কতটুকু জিঙ্ক আয়ন আছে। এই জন্য আমরা দ্রবণের ক্ষেত্রে যে ঘনত্ব, ঘনমাত্রা, আয়তন, আণবিক ভর এবং যৌগের ভর সংক্রান্ত সূত্র আছে সেটি বসালাম। W = SMB/1000। এখানে S এর মান দেওয়া আছে 0.5 মোলার, V এর মান আছে 250 মিলিলিটার। আর বন্ধুরা M সাধারণত যৌগের ভর হলো, এখানে যেহেতু আমরা জিঙ্ক আয়ন নিয়ে কাজ করব তাই জিঙ্কের পারমাণবিক ভর এটা বসিয়ে দিয়েছি। এই মানগুলো আমরা এই সূত্রের জায়গায় বসিয়ে দিয়ে আমরা দ্রবণে থাকা জিঙ্ক আয়নের ভর পাচ্ছি 8.125 গ্রাম। আসেন এবার তড়িৎ বিশ্লেষণে কতটুকু জিঙ্ক আয়ন ক্যাথোডে জমা হবে তার মান নির্ণয় করি। তো এক্ষেত্রে ফ্যারাডের প্রথম সূত্র ইকুয়াল আমরা জানি W = MIT/NF, যেখানে দেখেন এই যে জিঙ্ক 2 মোলার ইলেকট্রন গ্রহণ করেছে, তাই N এর মান হচ্ছে 2। T = 1 আওয়ার প্রশ্নে দেওয়া ছিল, 1 আওয়ার = 3600 সেকেন্ড। I এর মান দেওয়া ছিল 2.5 এম্পিয়ার, এটা বসিয়ে দিলাম। M হচ্ছে পারমাণবিক ভর 65, এটা বসালাম। আর F ছিল ফ্যারাডের কনস্ট্যান্ট সূত্রের, এই যে F হলো ফ্যারাডের কনস্ট্যান্ট যেটার মান 96500 কুলম্ব। এই মানগুলো বসালে আমরা মানগুলো বসাই দিলাম। বসিয়ে আমরা তড়িৎ বিশ্লেষণের কারণে ক্যাথোডে সঞ্চিত জিঙ্কের ভর পাচ্ছি 3.03 গ্রাম, অর্থাৎ এটা ক্যাথোডের মধ্যে জমা হয়ে যাবে। ফলে দ্রবণে দ্রবীভূত অবশিষ্ট জিঙ্ক যে আয়ন আছে তার ভর সমান আমরা লিখতে পারি তড়িৎ বিশ্লেষণের পূর্বের ভর বিয়োগ তড়িৎ বিশ্লেষণে যেটা জমা হয়েছে তার ভর। মান বসিয়ে দিয়ে আমরা দ্রবণে দ্রবীভূত জিঙ্কের ভর পাচ্ছি 5.095 গ্রাম। আর এর জন্য আমরা যদি আবার কি করি, দ্রবণের ঘনমাত্রা বের করি। প্রথমে যে সূত্রটি লিখেছি তার একটু সাজিয়ে লিখলাম, S = W × 1000/MV। এখানে W এর মান বসবে দ্রবণে যে আয়নিত অবস্থায় অবশিষ্ট যে জিঙ্ক আয়ন ছিল তার মান। দ্রবণের আয়তন 250 থাকলো, যোগে বা আয়নের ভর 65, সেটা বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে আমরা দ্রবণের ঘনমাত্রা পাচ্ছি 0.3145 মোলার। এটি ছিল আমাদের ঘ নম্বর প্রশ্নের উত্তর। আসুন বন্ধুরা এরপর আমরা 4 নম্বর প্রশ্নে যাই। আমরা এখানে উদ্দীপক দেখতে পাচ্ছি, যেখানে কোম্পানির নাম দেওয়া আছে AB। দুটি কোম্পানির তাদের আকরিকের পরিমাণ দেওয়া আছে 10 গ্রাম 10 গ্রাম করে। এই আকরিক 10 গ্রাম আকরিকে কি করা হয়েছে, সালফ্রিক অ্যাসিডে যোগ করে 1 লিটার দ্রবণ তৈরি করা হয়েছে, যার 25 মিলিলিটার করে নিয়ে, ঠিক আছে, দুটি ভিন্ন ভিন্ন জারক। প্রথমে এ কোম্পানির জন্য দেওয়া হয়েছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, আর বি কোম্পানির জন্য দেওয়া হয়েছে পটাশিয়াম ডাইক্রোমেট দ্বারা কি করা হয়েছে, টাইট্রেশন করে আয়রনের পরিমাণ বের করেছে। আসলে এক্ষেত্রে আমরা প্রশ্ন যেগুলো আছে সেগুলো দেখি। প্রথমে আছে BOD কি, তারপরে আমরা দেখতে পাচ্ছি খ নম্বর প্রশ্ন, দেখাও যে তড়িৎ বিশ্লেষণ একটি জারণ বিজারণ প্রক্রিয়া। ঘ নম্বর হচ্ছে উদ্দীপকের এ কোম্পানিতে ব্যবহৃত বিক্রিয়াটি আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতা বিধান করো। ঘ নম্বর প্রশ্নটি হচ্ছে উদ্দীপকের কোন কোম্পানির আকরিক হতে আয়রন উৎপাদন বেশি লাভজনক হবে সেটি গাণিতিকভাবে বিশ্লেষণ করতে বলা হয়েছে। প্রথমে আসি আমরা ক নম্বর প্রশ্নের উত্তরে, BOD কি। ক নম্বর প্রশ্নের উত্তরে দুইটা সংজ্ঞা আমরা এখানে আলোচনা করব। প্রথম সংজ্ঞাটি একদম শর্টকাট সংক্ষেপ, পানিতে উপস্থিত বিয়োজনযোগ্য জৈব দূষককে বিয়োজিত করতে প্রয়োজনীয় অক্সিজেনের পরিমাণকে BOD বলে। বন্ধুরা এই সংজ্ঞাটি আমার কাছে খুবই সংক্ষিপ্ত মনে হয় এবং সবথেকে উপযুক্ত এবং ভালো সংজ্ঞা যেটি আমার কাছে সেটি হচ্ছে, প্রতি লিটার নমুনা পানিতে থাকা বিয়োজনযোগ্য জৈব দূষককে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 5 দিন ব্যাপী বিভিন্ন অণুজীব, এর মধ্যে যেমন সবথেকে উল্লেখযোগ্য হচ্ছে ব্যাকটেরিয়া দ্বারা বিয়োজিত করতে নমুনা পানিতে থাকা দ্রবীভূত অক্সিজেনের যে পরিমাণ ব্যয়িত হয় তাকে BOD বলে। বন্ধুরা এই সংজ্ঞাটি অর্থাৎ দ্বিতীয় সংজ্ঞাটি হচ্ছে সবথেকে পারফেক্ট একটি সংজ্ঞা। আমরা এটি একটু বড় হলো এটি দেওয়ার চেষ্টা করব। আসুন এবার খ নম্বর প্রশ্নটি আমরা দেখি, দেখাও যে তড়িৎ বিশ্লেষণ একটি জারণ বিজারণ প্রক্রিয়া। যে বন্ধুরা জারণ বিজারণ কি আমরা একটু দেখে নিই, আর যেহেতু তড়িৎ বিশ্লেষণ বলছে সেই সংজ্ঞাটা আমাদের একটু দেখে নেওয়া উচিত। প্রথমে আসে তড়িৎ বিশ্লেষণ, যে তড়িৎ রাসায়নিক প্রক্রিয়ায় তড়িৎ রাসায়নিক শক্তি তড়িৎ শক্তি যে তড়িৎ রাসায়নিক প্রক্রিয়া তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয় তাকে তড়িৎ বিশ্লেষণ বলে। এই প্রক্রিয়ায় তড়িৎ বিশ্লেষ্য দ্রবণে দুটি ধাতব দ্বন্দ্বকে তড়িৎ উৎসের সাথে সংযুক্ত করা হয়। এদেরকে যথাক্রমে ধাতব উৎসের ধনাত্মক সাথে যেটা থাকে তাকে অ্যানোড, আর ঋণাত্মক অংশের সাথে যেটা থাকে তাকে ক্যাথোড বলে। এতে সংযোগ দিলে দ্রবণের ঋণাত্মক আয়নগুলো
তড়িৎ বিশ্লেষ্য যৌগ আছে তাদের ধনাত্মক ও ঋণাত্মক আয়ন থাকে। এই ঋণাত্মক আয়নগুলো তড়িৎ উৎসের ধনাত্মক প্রান্তের সাথে থাকা দণ্ড অর্থাৎ অ্যানোড দণ্ডে ইলেকট্রন ছেড়ে দেয়। দ্রবণের ঋণাত্মক আয়ন অ্যানোডে গিয়ে কি করবে, ইলেকট্রন ছেড়ে দিবে। ইলেকট্রন ছেড়ে দেওয়ার ঘটনাকে কি বলে, জারণ বলে। আমরা জানি ইলেকট্রন ছেড়ে দেওয়াকে জারণ বলে। আবার দ্রবণের যে ধনাত্মক আয়নগুলো আছে এরা কি করবে, তার বিপরীত চার্জযুক্ত যে তড়িৎদ্বার ছিল অর্থাৎ ঋণাত্মক প্রান্ত সাথে থাকা দ্বন্দ্ব অর্থাৎ ক্যাথোডে কি করবে, সেখানে ইলেকট্রন গ্রহণ করবে। আর আমরা জানি ইলেকট্রন গ্রহণ মানে হচ্ছে বিজারণ, অর্থাৎ যাকে বিজারণ বলে। যেমন আমরা সোডিয়াম ক্লোরাইড যৌগ নিয়েছে তড়িৎ বিশ্লেষণী অ্যানোডে, দ্রবণ সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষ্য যে দ্রবণ আমরা পাই সেখানে ক্লোরিন হলো ঋণাত্মক আয়ন, সোডিয়াম হলো ধনাত্মক আয়ন। অর্থাৎ ক্লোরাইড আয়নগুলো কি করবে, অ্যানোডে যাবে, অ্যানোডে গিয়ে দুইটি ক্লোরাইড আয়ন দুইটা ইলেকট্রন ছেড়ে দিবে এবং ক্লোরিন অণু গঠন করবে। এখানে দেখেন ক্লোরিন কি করছে, ইলেকট্রন ছেড়ে দিয়েছে। ক্যাথোডে সোডিয়াম ধাতু কি করবে, ক্যাথোডে গিয়ে ক্যাথোড থেকে ইলেকট্রন গ্রহণ করবে, গ্রহণ করে সোডিয়াম ধাতব পরমাণুতে পরিণত হয়ে ক্যাথোডের সাথে যুক্ত হয়ে যাবে। আমরা দেখতে পাচ্ছি তাহলে সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ যখন করলাম সেখানে অ্যানোডে কি হলো, ইলেকট্রন ছেড়ে দিল, ক্যাথোডে কি করলো, ইলেকট্রন গ্রহণ করলো, অর্থাৎ ইলেকট্রন আদান প্রদান ঘটলো। আর ইলেকট্রন আদান প্রদানই হচ্ছে জারণ বিজারণ, অর্থাৎ তাই বলা যায় তড়িৎ বিশ্লেষণ একটি জারণ বিজারণ প্রক্রিয়া। আসুন এবার গ নম্বর প্রশ্নতে যাই। উদ্দীপকের এ কোম্পানিতে ব্যবহৃত বিক্রিয়াটি আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমাধান করো। আমরা উদ্দীপকে দেখেছি যে আকরিক ছিল লোহার এবং এর যে দ্রবণ তৈরি করা হয়েছে তাকে পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্বারা টাইট্রেশন করা হয়েছিল। অর্থাৎ প্রথম বিক্রিয়াটি আমাদের তাহলে দাঁড়াবে, প্রথমে দ্রবণ তৈরি করার সময় আয়রনকে কী করা হয়েছে, সালফিউরিক অ্যাসিডে দেওয়া হয়েছে। সালফিউরিক অ্যাসিডে দেওয়া মাত্র তার সাথে বিক্রিয়া করে ফেরাস সালফেট গঠন করবে, হাইড্রোজেন গ্যাস তৈরি করবে। হাইড্রোজেন গ্যাস আকারে অবমুক্ত হয়ে চলে যাবে আর দ্রবণে থাকবে ফেরাস সালফেট। এই ফেরাস সালফেট পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে যখন বিক্রিয়া করবে, বিক্রিয়া করে অম্লীয় পরিবেশে ফেরিক সালফেট তৈরি করবে, ম্যাঙ্গানিজ সালফেট তৈরি করবে, পটাশিয়াম সালফেট আয়নিত অবস্থায় থাকবে, তার সাথে পানি তৈরি করবে। বন্ধুরা এখানে আমাদের যেহেতু এটি একটি জারণ বিজারণ বিক্রিয়া হয় আর এই জারণ বিজারণ বিক্রিয়া জারক বিজারক চিহ্নিত করতে হয়, এই জন্য আমরা জারক এবং বিজারকের জারণ মান আমরা দেখব। এখানে এই যে এখানে সালফেট আছে, দেখেন এখানে সালফেট আছে, বিক্রিয়কের সালফেট আছে, উৎপাদক সালফেট আছে। যেহেতু সালফেট দুই জায়গায় আছে তার মানে সালফেট হলো দর্শক আয়ন। বিক্রিয়কে যেহেতু যেমন পটাশিয়াম আছে, উৎপাদক দেখেন এরকম ফ্রেশ পটাশিয়াম আছে, তার মানে এটাও দর্শক আয়ন হিসেবে থাকবে। আর সালফিউরিক অ্যাসিড হচ্ছে এখানে আমাদের কি মাধ্যম। অতএব অবশিষ্ট যেটা থাকে যে ফেরাস আয়ন, এখানে Fe এর জারণ মান হচ্ছে +2, আয়রনের এখানে জারণ মান হচ্ছে +2, কিন্তু উৎপাদে গিয়ে এর জারণ মান হয়ে যায় +3, উৎপাদে গিয়ে জারণ মান হচ্ছে +3, অর্থাৎ এর ধনাত্মক জারণ মান বৃদ্ধি পেয়েছে। আর ধনাত্মক জারণ মান বৃদ্ধি পায় ইলেকট্রন ছেড়ে দেওয়ার কারণে। আর যারা ইলেকট্রন ছেড়ে দেয়, যাদের ধনাত্মক জারণ মান বৃদ্ধি পায় তাদেরকে বিজারক বলে। অর্থাৎ এখানে Fe2+ হচ্ছে বিজারক। আর এই যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট যে আয়নটা ছিল, পারম্যাঙ্গানেট আয়নে ম্যাঙ্গানিজের জারণ মান বিক্রিয়ক অংশে দেওয়া আছে +7 আর উৎপাদ অংশে ম্যাঙ্গানিজের জারণ মান হচ্ছে +2। এখানে ধনাত্মক জারণ মান হ্রাস পেয়েছে। ধনাত্মক জারণ মান সাধারণত হ্রাস পায় ইলেকট্রন গ্রহণ করার কারণে। যেহেতু ম্যাঙ্গানিজ ইলেকট্রন গ্রহণ করেছে অর্থাৎ পারম্যাঙ্গানেট আয়ন এটি জারক হিসেবে কাজ করবে। অতএব আমরা বলতে পারছি এখানে Fe2+ হচ্ছে বিজারক আর পারম্যাঙ্গানেট আয়ন হচ্ছে জারক। আসুন এবার এই যে বিজারক যাচ্ছে, বিজারকের জারণ বিক্রিয়া ঘটবে, জারণ বিজারণ একসাথে ঘটার কারণে জারণ অংশটাকে আমরা জারণ অর্ধ বিক্রিয়া বলবো, যেখানে আয়রন ইলেকট্রন ছেড়ে দেয়, আয়রন ইলেকট্রন ছেড়ে দেয়। আয়রন একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে Fe3+, 2+ থেকে Fe3+ গঠন করে, যেটাকে আমরা 1 নম্বর সমীকরণ বলবো। এবং বিজারণ অর্ধ বিক্রিয়ায় পারম্যাঙ্গানেট আয়নের এই যে ম্যাঙ্গানিজ আছে, আমরা উপরে জারণ মানে দেখেছি +7 থেকে +2 হয়েছে, অর্থাৎ 5টা ইলেকট্রন গ্রহণ করেছে। অতএব ম্যাঙ্গানিজ কী করছে, 5টা ইলেকট্রন গ্রহণ করে এই যে ম্যাঙ্গানিজ 7+ থেকে ম্যাঙ্গানিজ 2+ হবে। বন্ধুরা এখানে ইলেকট্রনের সমতা হলো ঠিক আছে, কিন্তু এই যে অক্সিজেন আছে, অক্সিজেন সমতা করতে হবে। অক্সিজেন সমতা করে বন্ধুরা খুবই সহজ, আমরা এখানে একটা কৌশল বলে দিচ্ছি। জারকের সাথে যে কটা অক্সিজেন থাকবে, আমরা খেয়াল করি জারকের সাথে যে কটা অক্সিজেন থাকবে তার ডাবল, অর্থাৎ আমাদের এখানে 4টা আছে, তার ডাবল হচ্ছে 8টা H+ আমরা বিক্রিয়ক অংশে দেব। জারক অংশে যেটা অক্সিজেন তার ডাবল H+ আমরা বিক্রিয়ক অংশে দেব। আর জারকে অক্সিজেনের সংখ্যা সমান সংখ্যক পানি আমরা উৎপাদ অংশে যোগ চিহ্ন দিয়ে বসিয়ে দেব। বসালে আমাদের এখানে অক্সিজেনেরও সমতা হয়ে যাবে। এইভাবে আমরা 2 নম্বর সমীকরণটি পেয়ে গেলাম। এখন আমরা দেখতে পাচ্ছি জারণে একটা ইলেকট্রন ছেড়ে দেয়, বিজারণে 5টা ইলেকট্রন গ্রহণ করে। এখানে কিন্তু ইলেকট্রন সমান হয়নি। সমান করার জন্য আমরা 1 নম্বর সমীকরণে 5 দ্বারা গুণ করব।
গুণ করার পরে 2 নম্বর সমীকরণের সাথে যোগ করে দেব। যোগ করলে আমরা উভয় ক্ষেত্রে যেহেতু ইলেকট্রন ইলেকট্রন সমান হয়ে যায়, তাই আমরা যখন যোগ করব এই এখানে 5টা ইলেকট্রন, এই 5টা ইলেকট্রন কী করে বাদ যাবে, বাদ বাকি অংশগুলো আমরা বিক্রিয়ক উৎপাদে ঠিকভাবে লিখে ফেলব। প্রথমে 5টা ফেরাস আয়ন লিখলাম, যোগ দিয়ে পারম্যাঙ্গানেট আয়ন লিখলাম, তারপরে 8টা H+ আছে সেটা লিখলাম। উৎপাদ অংশে 5টা ফেরিক আয়ন, তারপরে একটা ম্যাঙ্গানিজ আয়ন, তারপরে এই যে 4 অণু পানি আছে সেগুলো আমরা এখানে বসিয়ে দিলাম, পর্যায়ক্রমে বসিয়ে দিয়েছি। এখানে আমরা যে বিক্রিয়াটি পেলাম এটিকে বলা হচ্ছে কঙ্কাল সমীকরণ। এই কঙ্কাল সমীকরণে দেখেন আমাদের ইলেকট্রন আর আদান প্রদান সমান হয়েছে, বিক্রিয়াটি অলমোস্ট আমাদের সমত হয়ে গিয়েছে। এখন আমরা এখানে দর্শক আয়ন বসাবো। দর্শক আয়ন বসিয়ে আমরা পাই Fe2+ সাথে ফেরাস সালফেট দিয়ে আমরা ফেরাস সালফেট লিখে ফেললাম। পারম্যাঙ্গানেটের সাথে কী ছিল, পটাশিয়াম ছিল, সেটা বসিয়ে দিলাম। আর এই যে H+ আছে, H+ দিয়ে অ্যাসিড আমরা লিখবো। যেহেতু H+ দিয়ে আমরা সালফিউরিক অ্যাসিড বসাবো, তাহলে 8টা H+ দিয়ে 4টা, অর্থাৎ যতগুলো H+ থাকবে তার অর্ধেক সালফিউরিক অ্যাসিড হবে। 8টা H+ আছে, তার অর্ধেক 4টা সালফিউরিক অ্যাসিড বসিয়ে দিলাম। আর এখানে 5টা ফেরিক আয়ন ছিল, আমাদের এখানে 5টা ফেরিক আয়ন দিয়ে দর্শক আয়ন সহ যদি লিখি তাহলে আমাদের আয়রনের সংখ্যা দ্বারা 10, তাই আমরা এখানে 2 দ্বারা ভাগ দেব। ভাগ দিলে আমাদের এখানে 5টা ফেরিক আয়ন হয়ে যাবে, ম্যাঙ্গানিজ সালফেট, পটাশিয়াম সালফেট এবং পানি। আমাদের গ নম্বর প্রশ্নে এইভাবে সমতাকরণ হয়ে গেল। আসুন এবারে আমরা ঘ নম্বর প্রশ্নে দেখি। ঘ নম্বর প্রশ্নে বলা আছে কোন কোম্পানির আকরিক হতে আয়রনের উৎপাদন বেশি লাভজনক হবে, গাণিতিকভাবে বিশ্লেষণ করো। এতে আমরা আসলে লাভজনক বলতে যা বোঝাচ্ছে, আমরা এখানে 2টারই টাইট্রেশন দেখেছিলাম, উদ্দীপকে দেওয়া আছে। আর টাইট্রেশন করে যে আয়রনের পরিমাণ যে আকরিক থেকে বেশি আসবে, যে কোম্পানি বেশি পরিমাণ আকরিক, তার আকরিক থেকে আয়রন বেশি পাবে, সে তারই লাভজনক হবে। সে অনুযায়ী আমরা এই কোম্পানির ক্ষেত্রে প্রথমে সমতাকৃত বিক্রিয়াটি লিখে নেই। আমরা এটা গতের সমাধানও করেছি। আর এই বিক্রিয়ায় আয়রনের পরিমাণ নির্ণয়ের জন্য একাধিক পদ্ধতি আছে। আমরা এখানে শর্টকাটে একটা সূত্র ব্যবহার করব। সেই সূত্রটি হচ্ছে বিজারক পদার্থের ভর, জারণ বিজারণ টাইট্রেশনের বিজারক পদার্থের ভর W লেখা যায় XmVs/1000Y। বন্ধুরা, এখানে X হচ্ছে বিজারকের সাথে, এই যে জারণ বিজারণ বিক্রিয়ার যে সমতাকরণ বিক্রিয়াটা আছে সেখানে বিজারকের সাথে যেই সংখ্যাটা গুণ আকারে থাকবে, অর্থাৎ বিজারকের সহগ। Y হচ্ছে জারকের সহগ, এখানে জারকের সহগ হচ্ছে 1, সরি এখানে ভুল লেখা হয়েছে, এটা হবে 1। মান বসানোর ক্ষেত্রে দেখেন ঠিকই বসানো আছে, জারকের মান হবে 1 আর বিজারকের সহগ হবে 5। আর এখানে M হচ্ছে বিজারকের পারমাণবিক ভর, বিজারক ছিল আয়রন, আয়রনের পারমাণবিক ভর হচ্ছে 55.85। তারপরে V হচ্ছে জারকের আয়তন, কতটুকু জারক লেগেছে, এখানে 4 মিলিলিটার জারক উদ্দীপকে দেওয়া আছে। আর H হচ্ছে জারকের ঘনমাত্রা। এই মানগুলো আমরা বসিয়ে দিলাম। বসিয়ে আমরা এ কোম্পানির 25 মিলিলিটার দ্রবণের জন্য, কত মিলিলিটার বন্ধুরা, টাইট্রেশন করেছিল 25 মিলিলিটার ফেরাস সালফেট দ্রবণ নিয়ে, যদিও দ্রবণ তৈরি করেছে 1000 মিলিলিটার, কিন্তু টাইট্রেশন করেছিল 25 মিলিলিটারের জন্য আমাদের টাইট্রেশনের মাধ্যমে আকরিকের ভর পেলাম। আকরিকে লোহার ভর 0.1117 গ্রাম। 25 মিলিলিটারের জন্য যদি এটা হয়, 1000 মিলিলিটারের জন্য হচ্ছে আমাদের, আমরা এই যে এখানে মান বসিয়ে দিলাম, মান বসিয়েছে 4.468 গ্রাম। আসুন এবার বি কোম্পানির জন্য যাই। বি কোম্পানিতে যে বিক্রিয়াটি হয়েছে সেই বিক্রিয়াটি আমরা প্রথমে লিখি। ফেরাস সালফেট পটাশিয়াম ডাইক্রোমেটের সাথে বিক্রিয়া করবে, 7 অণু সালফিউরিক অ্যাসিড সেখানে থাকবে, 3 অণু ফেরিক সালফেট করবে, 1 অণু ক্রোমিক সালফেট, ক্রোমিয়াম সালফেট, 1 অণু পটাশিয়াম সালফেট, 7 অণু পানি। এখানেও Fe হচ্ছে জারক, এখানে Fe হচ্ছে বিজারক, আর এই যে ক্রোমিয়াম আছে বা ডাইক্রোমেট, এটা হচ্ছে, অথবা পটাশিয়াম ডাইক্রোমেট, এটা হচ্ছে জারক পদার্থ। তো এখানে আমাদের বিজারক পদার্থ আয়রনের পরিমাণ নির্ণয়ের জন্য আমরা পূর্বোক্ত সূত্রটাই আবার বসিয়ে দিচ্ছি, XmVs/1000Y, যেখানে বিজারকের সহগ হচ্ছে 6 আর জারকের সহগ হচ্ছে 1, ঠিক আছে। আর জারক পদার্থ আয়রনের ভর হচ্ছে পারমাণবিক ভর 55.85, যা ভি জারক পদার্থের আয়তন 12 মিলিলিটার দেওয়া ছিল। এস হচ্ছে জারক পদার্থের ঘনমাত্রা 0.02 মোলার। এই মানগুলোকে আমরা এখানে বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে 25 মিলিলিটার দ্রবণের জন্য আয়রনের ভর পাচ্ছি বি কোম্পানিতে 0.08 গ্রাম। তাই 1000 মিলিলিটার দ্রবণ যেটা তৈরি করা হয়েছিল তার জন্য আয়রনের ভর দাঁড়ায় 3.2 গ্রাম, যা এ কোম্পানির উৎপাদিত আয়রনের পরিমাণ 4.468 গ্রামের থেকে কম আছে। যেহেতু বি কোম্পানিতে 1000 মিলিলিটার অর্থাৎ 1 লিটার দ্রবণে আয়রনের পরিমাণ কম বের হয়েছে, তাই এ কোম্পানির আকরিক হতে আয়রন উৎপাদন বেশি লাভজনক হবে, এটা আমরা বলতেই পারি।
বন্ধুরা, এর মাধ্যমে আমাদের ঘ নম্বর প্রশ্নটি সমাধান হয়ে গেল। এরপরে আসবো আমরা 5 নম্বর সৃজনশীল প্রশ্নে। উদ্দীপকটি আমরা দেখতে পাচ্ছি দুটি বিক্রিয়া, একটা অ্যামোনিয়াম ক্লোরাইড ক্যালসিয়াম অক্সাইডের সাথে বিক্রিয়া করে এ নামক একটা গ্যাস তৈরি করবে, সাথে ক্যালসিয়াম ক্লোরাইড এবং পানি তৈরি করবে। 2 নম্বর বিক্রিয়াটা হচ্ছে মেথানল ফসফরাস পেন্টাক্লোরাইডের সাথে বিক্রিয়া করছে, মিথাইল ক্লোরাইড ফসফরাস অক্সিক্লোরাইড এবং বি নামক গ্যাস তৈরি করবে। আবার একটা চিত্র দেখতে পাচ্ছি যেখানে এ গ্যাস বাম দিকে আছে, 70 সেন্টিমিটার একটা দীর্ঘ নল আছে এখানে, এবং বি গ্যাসকে ডান দিক থেকে প্রবেশ করবে। আসুন প্রশ্নগুলো আমরা একটু দেখি। প্রথমে দেওয়া আছে আরএমএস বেগ কি। খ নম্বর প্রশ্ন, কিভাবে কার্বনিল মূলককে মিথিলিন মূলকে পরিণত করা যায় ব্যাখ্যা করো। গ নম্বর প্রশ্নটি আছে উদ্দীপকের গ্যাস দ্বয় অর্থাৎ এ ও বি গ্যাস দ্বয় কত দূরত্বে পরস্পর মিলিত হবে এই সিলিন্ডারের ভিতরে। ঘ নম্বর প্রশ্নটি হচ্ছে উদ্দীপকের গ্যাস দ্বয়কে কোন মতবাদ অনুসারে অম্ল ক্ষারক হিসেবে ব্যাখ্যা করা যায় বিশ্লেষণ করো। আসুন এবার আমরা উত্তরগুলো দেখি। প্রথমেই আরএমএস বেগ কি। উত্তরে আমরা বলতে পারি নির্দিষ্ট তাপমাত্রায় কোনো গ্যাস অণুসমূহের বিভিন্ন গতিবেগের বর্গের গড় মানের বর্গমূলকে উক্ত গ্যাসের আরএমএস বেগ বলে। আসুন এবার খ নম্বর প্রশ্নটি দেখি, কিভাবে কার্বনিল মূলককে, যেমন অ্যালডিহাইড কিটোনের যে কার্বনিল মূলক থেকে তাকে মিথিলিন মূলকে পরিণত করা যায়, অর্থাৎ অ্যালডিহাইড অথবা কিটোনকে অ্যালকেনে পরিণত করা যাবে, এরকম একটা প্রশ্ন এখানে যার কার্যকরী মূলক দিয়ে আছে। এর উত্তরে আমরা বলতে পারি যে ক্লিমেনসন, অনেকগুলো পদ্ধতির মধ্যে সবথেকে সহজ এবং কার্যকরী পদ্ধতি যেটা আছে ক্লিমেনসন বিজারণ, বিজ্ঞানী সায়েন্টিস্টের নাম অনুসারে দেওয়া আছে। এই ক্লিমেনসন বিজারণ বিক্রিয়ার মাধ্যমে অ্যালডিহাইড কিটোন শ্রেণীর যৌগকে শক্তিশালী বিজারক বন্ধুরা জিঙ্ক অ্যামালগাম ও গাইরো হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্বারা যখন কী করা হয়, বিজারণ করা হয়, তখন অ্যালডিহাইড ও কিটোন শ্রেণীর যে কার্যকরী মূলক আছে কার্বনিল মূলক, এটা বিজারিত হয়ে মিথিলিন মূলক অর্থাৎ CH2 মূলকে পরিণত হয়, অর্থাৎ অ্যালকেন শ্রেণীর যৌগে পরিণত হয়। এই প্রক্রিয়ার মাধ্যমে অ্যালডিহাইড ও কিটোন যৌগ থেকে একই কার্বন বিশিষ্ট অ্যালকেন উৎপন্ন হয়। আমরা এটা খেয়াল করব, সৃজনশীল আমাদের কাজে লাগবে। ক্লিমেনসন বিজারণের দ্বারা অ্যালডিহাইড কিটোনকে কী করা যায়, অ্যালকেনে পরিণত করা যায়, যে প্রক্রিয়ায় কার্বন সংখ্যার কোনো হ্রাস অথবা বৃদ্ধি ঘটে না। এই বিক্রিয়াটির দিকে আমরা খেয়াল করি। এই যে আমাদের জিঙ্ক অ্যামালগাম আর গাইরো হাইড্রোক্লোরিক অ্যাসিডের মিশ্রণে আমাদের জার্মান হাইড্রোজেন উৎপন্ন হয়। এই জার্মান হাইড্রোজেন শক্তিশালী বিজারক পদার্থের মতো কাজ করে, যা কার্বনিল মূলকে কী করে, অক্সিজেনকে দূর করে দেয় এবং মিথিলিন মূলকে কনভার্ট করে। আমরা এখানে আরেকটা বিক্রিয়া দেখি। এইখানে দেখেন ইথানল দেওয়া আছে, তার সাথে এই যে জিঙ্ক মার্কারি অ্যামালগাম গাইরো হাইড্রোক্লোরিক অ্যাসিডের মিশ্রণ দেওয়া আছে, যেখান থেকে আমরা যে জার্মান হাইড্রোজেন পাচ্ছি, তা এই যে অ্যালডিহাইডের যে কার্যকরী মূলক আছে, এই কার্যকরী মূলককে এই যে মিথিলিন মূলকে পরিণত করে ফেললো, অর্থাৎ কার্বনিল মূলক মিথিলিন মূলকে পরিণত হয়ে গেল। আসুন এবার গ নম্বর প্রশ্ন দেখি, উদ্দীপকের গ্যাস দ্বয় কত দূরত্বে পরস্পর মিলিত হবে। উদ্দীপকের গ্যাস দুটি কি জানার জন্য আমরা বিক্রিয়া দুটি সম্পন্ন করি। আমরা প্রথম বিক্রিয়াটি সম্পন্ন করে দেখতে পাচ্ছি এ গ্যাসটি হচ্ছে অ্যামোনিয়া, আর দ্বিতীয় বিক্রিয়া থেকে আমরা পাচ্ছি বি গ্যাসটি হচ্ছে HCl গ্যাসের। তো এই অ্যামোনিয়া গ্যাস আর HCl গ্যাসের আণবিক ভর হচ্ছে অ্যামোনিয়ার হলো 17 আর HCl এর হলো 36.5। আমরা এই চিত্রটার দিকে একটু খেয়াল করি। এ গ্যাস অর্থাৎ অ্যামোনিয়া গ্যাসকে বাম দিক থেকে দেওয়া হয়েছে, বি গ্যাস অর্থাৎ HClকে ডান দিক থেকে দেওয়া হয়েছে। তো আমরা এই প্রশ্নটি সলভ করার জন্য ধরে নেই বাম প্রান্ত থেকে অ্যামোনিয়া গ্যাস x সেন্টিমিটার দূরত্ব অতিক্রম করবে। কত সেন্টিমিটার? x সেন্টিমিটার। একই সময়ে ডান দিক থেকে HCl গ্যাস একটা দূরত্ব আসবে, যার মান আমরা পাচ্ছি মোট যে দূরত্ব 70 সেন্টিমিটার ছিল, সেখান থেকে এ গ্যাসের x বাদ দিলে যেটা থাকে 70 - x, অর্থাৎ বাম দিক থেকে x আর ডান দিক থেকে 70 - x এ ও বি গ্যাস যদি অতিক্রম করে, তাহলে এই যে মাঝখানে মিলিত হয়ে যাবে, এই বরাবর মিলিত হয়ে যাবে। ঠিক আছে, ওকে বন্ধুরা, আমরা দূরত্ব পেয়ে গেলাম। এরপরে গ্রাহামের যে গ্যাস ব্যাপন সূত্র আছে, সেই সূত্রের ব্যাপন হারকে আমরা একটু অ্যানালাইসিস করে, ঠিক আছে, আমরা যে সূত্রটি পাই দূরত্বের সমীকরণ, সেখানে x অ্যামোনিয়া বাই অ্যামোনিয়া গ্যাসের অতিক্রান্ত দূরত্ব ভাগ HCl গ্যাসের অতিক্রান্ত দূরত্ব সমান হবে উদ্দীপকের যে গ্যাস ছিল HCl ও অ্যামোনিয়া গ্যাসের আণবিক ভরের বর্গমূল এর সমান হবে। আমরা এখানে সেই সূত্রটা এখানে দিয়েছি, যেখানে x এর অতিক্রান্ত দূরত্ব হচ্ছে, অ্যামোনিয়া গ্যাসের দূরত্ব হচ্ছে x সেন্টিমিটার, HCl গ্যাসের দূরত্ব ছিল 70 - x সেন্টিমিটার, অ্যামোনিয়া গ্যাসের আণবিক ভর 17, HCl এর আণবিক ভর 36.5। এই মানগুলো আমরা এই যে দূরত্বের জায়গায় দূরত্বের মানগুলো বসিয়ে দিলাম, আণবিক ভরের জায়গায় আণবিক ভর বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে আমরা ধারাবাহিকভাবে যে ক্যালকুলেশন করে আমরা এখান থেকে x এর মান আমরা পাচ্ছি 41.61 সেন্টিমিটার।
আর এক্স এর মান ছিল বাম প্রান্ত থেকে অ্যামোনিয়া গ্যাসের অতিরিক্ত দূরত্ব। অতএব আমরা বলতে পারি অ্যামোনিয়া গ্যাস বাম প্রান্ত থেকে 41.61 সেন্টিমিটার দূরত্ব অতিক্রম করে HCl গ্যাসের সাথে মিলিত হবে। কেউ যদি ডান দিক থেকে ধরতে চায় সিমিলারভাবে ক্যালকুলেশন করলে উত্তর বের করে ফেলতে পারবে। বন্ধুরা, এইভাবে আমরা গ নম্বর প্রশ্নটি শেষ করলাম। এরপরে আসেন ঘ নম্বর। উদ্দীপকের গ্যাসদ্বয়কে কোন মতবাদ অনুসারে অম্লক্ষার হিসেবে ব্যাখ্যা করা যায়? তো উদ্দীপকের আমরা গ্যাসদ্বয়কে আমরা জেনেছি, প্রথমটি হচ্ছে অ্যামোনিয়া গ্যাস, দ্বিতীয় হচ্ছে HCl গ্যাস। বন্ধুরা, এখন এদেরকে অম্লক্ষারক মতবাদ হিসেবে ব্যাখ্যা করতে হবে। এক্ষেত্রে সঠিক উত্তর যেটা আছে, বন্ধুরা, অনেকেই একটা যৌগের জন্য যে কোনো একটা মতবাদ ব্যাখ্যা করে উত্তরকে ছেড়ে দেয়, এতে মার্ক বা পরীক্ষার নম্বর কম আসার সম্ভাবনা আছে। তাই কোনো একটা যৌগ যতগুলো অ্যাসিড অথবা ক্ষারকে সমর্থন করবে সবগুলোকে এখানে উল্লেখ করতে হবে। আমরা সেভাবেই এখানে ব্যাখ্যা করেছি। প্রথমে আসতেছি আমরা অ্যামোনিয়া গ্যাসের ক্ষেত্রে। অ্যামোনিয়া গ্যাসকে ব্রনস্টেড লাউরি অথবা লুইস, ব্রনস্টেড লাউরি এবং লুইস উভয় তত্ত্ব অনুসারে ক্ষার হিসেবে ব্যাখ্যা করা যায়। ব্রনস্টেড লাউরি তত্ত্ব অনুসারে যে সকল যৌগ কোনো বিক্রিয়ায় প্রোটন গ্রহণ করে, কি গ্রহণ করে? প্রোটন গ্রহণ করে, তাদেরকে ক্ষার বলে। আমরা উদাহরণ হিসেবে এখানে অ্যামোনিয়াকে যখন HCl এর সাথে বিক্রিয়া করাচ্ছি, এটা HCl থেকে প্রোটন গ্রহণ করে অ্যামোনিয়াম আয়ন গ্রহণ করে। এ দেখেন, অ্যামোনিয়াতে নাইট্রোজেনের সাথে হাইড্রোজেন ছিল 3টা, আর অ্যামোনিয়াম ক্লোরাইডকে, এটা আয়নিক যৌগ হয়, আয়নিক যৌগে আয়ন আকারে যখন আমরা ভেঙে লিখেছি, তখন এই যে অ্যামোনিয়াম আয়ন আছে, এখানে নাইট্রোজেন পরমাণুর সাথে হাইড্রোজেন আছে 4টা, অর্থাৎ একটা হাইড্রোজেন বেড়ে গিয়েছে, যা HCl থেকে H+ আকারে এসেছিল। তাই আমরা বলতে পারি অ্যামোনিয়া হচ্ছে ব্রনস্টেড ক্ষার। আবার লুইস তত্ত্ব অনুসারে আমরা জানি যে সকল যৌগ বিক্রিয়ায় মুক্ত ইলেকট্রন জোড় শেয়ার করে বা ছেড়ে দেয়, দান করে, জটিল যৌগ গঠন করে, অথবা কোনো একটা যৌগ গঠন করতে পারে, জটিল আয়নও গঠন করতে পারে, যৌগ গঠন করতে পারে, মোট কথা সে মুক্ত ইলেকট্রন জোড় ছেড়ে দিবে, তাকে কি বলা হবে? লুইস ক্ষার বলা হবে। যেমন অ্যামোনিয়া গ্যাসকে যখন কপার 2+ কোনো দ্রবণের সাথে বিক্রিয়া করানো হয়, তখন সেটা কপার 2+ কে কি করে? মুক্ত ইলেকট্রন জোড় শেয়ার করে বা ছেড়ে দিয়ে টেট্রা অ্যামিন কপার 2+ আয়ন গঠন করে, যা দর্শক আয়ন থেকে সেখানে যৌগ গঠন করবে। ঠিক আছে, এই যে বিক্রিয়াটা আমরা সংক্ষেপে এখানে বিক্রিয়াটি উল্লেখ করে দিলাম। কপার 2+, 4টি অ্যামোনিয়া গ্যাসের এই যে মুক্ত ইলেকট্রন আছে 4 জোড়া, এই 4 জোড়া এই কপার 2+ বিক্রিয়ায় করবে, এর সাথে ইলেকট্রন শেয়ার করে, ডি অরবিটাল বা সংকরিত অরবিটালে ইলেকট্রন শেয়ার করে টেট্রামিন কপার 2+ রঙিন যৌগ গঠন করবে। তাহলে আমরা এই দুটা ধারণা অনুসারে আমরা বলতে পারি অ্যামোনিয়া গ্যাস ব্রনস্টেড ক্ষারও হয়, লুইস ক্ষারও হয়। এবার আসি আমরা HCl এর ক্ষেত্রে। HCl গ্যাসকেও আবার আর্হেনিয়াস এবং ব্রনস্টেড লাউরি এই দুইটা তত্ত্ব অনুসারে অ্যাসিড হিসেবে, অম্ল হিসেবে ব্যাখ্যা করা যায়। কেননা আর্হেনিয়াস তত্ত্ব অনুসারে আমরা যেটা জানি, আর্হেনিয়াস তত্ত্ব অনুসারে যে সকল যৌগ পানিতে H+ ছেড়ে দিতে পারে, তাদেরকে অ্যাসিড বলে। যেমন আমরা পানিতে HCl যখন ছেড়ে দেই, HCl এর H+ কে এটা পানিতে ছেড়ে দিয়ে এবং পানি সেটা গ্রহণ করে হাইড্রোনিয়াম আয়ন গঠন করে আর ক্লোরাইড গঠন করে। যেহেতু HCl কি করছে? H+ ছেড়ে দিচ্ছে, তাই এটি অ্যাসিড হবে, আর পানি এখানে ক্ষার হবে। দেখে অক্সিজেনের সাথে 2টা হাইড্রোজেন আছে, এখানে হাইড্রোনিয়াম অক্সিজেনের সাথে 3টা হাইড্রোজেন আছে, অর্থাৎ পানির অণু এখানে কী করেছে? H+ গ্রহণ করেছে, যা HCl ছেড়ে দিয়েছে। তাই বলা যায় HCl হচ্ছে আর্হেনিয়াস অ্যাসিড। আবার ব্রনস্টেড লাউরি তত্ত্ব অনুসারে আমরা জানি যে সকল যৌগ বিক্রিয়ায় প্রোটন ছেড়ে দেয় বা দান করে, তাদেরকে অ্যাসিড বলে। HClকে অ্যামোনিয়ার সাথে যখন আমরা বিক্রিয়া করিয়েছি, তখন আমরা দেখেছি HCl কী করে? অ্যামোনিয়াকে প্রোটন দান করে অ্যামোনিয়াম আয়ন গঠন করে। এই যে বিক্রিয়াটার দিকে আমরা খেয়াল করি, নাইট্রোজেনের সাথে এই যে অ্যামোনিয়া গ্যাস আছে, নাইট্রোজেনের সাথে 3টা হাইড্রোজেন, আর অ্যামোনিয়াম আয়নে নাইট্রোজেনের সাথে 4টা হাইড্রোজেন, অর্থাৎ একটা হাইড্রোজেন বেরিয়ে গিয়েছে, যা HCl কী করেছে? দান করেছিল। তাই HCl হচ্ছে ব্রনস্টেড লাউরি অ্যাসিড। তাইলে এই আলোচনার মাধ্যমে আমরা দেখলাম HClকে ব্রনস্টেড লাউরি অ্যাসিডও বলা যায়, আর্হেনিয়াস অ্যাসিডও বলা যায়। এর মাধ্যমে আমাদের ঢাকা বোর্ড 2023 সালে 5 নম্বর সৃজনশীল প্রশ্নটিও সমাধান হয়ে গেল। আসুন এবার 6 নম্বর সৃজনশীল প্রশ্ন। 6 নম্বর সৃজনশীল প্রশ্নের উদ্দীপক ক্যালসিয়াম কার্বাইড, এটা পানিতে বিক্রিয়া করে A নামক একটা যৌগ তৈরি করে, যা লেডের উপস্থিতিতে বেরিয়াম সালফেটের সাথে বিক্রিয়া করে, লেড এবং বেরিয়াম সালফেটের উপস্থিতিতে হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে B নামক যৌগ তৈরি করে। আসলে এখানে আসা প্রশ্নগুলো দেখি। প্রথমে জারণ সংখ্যা কি প্রশ্ন
খ নম্বর হচ্ছে মোলারিটি তাপমাত্রার উপর নির্ভরশীল ব্যাখ্যা করো। গ নম্বর হচ্ছে উদ্দীপকের এ যোগের পলিমারকরণে উৎপন্ন যৌগটির অসম্পৃক্ততা বি যোগের মতো নয় কেন ব্যাখ্যা করো। ঘ নম্বর প্রশ্নটি হচ্ছে উদ্দীপকের এ ও বি যোগের মধ্যে কোনটি অম্লধর্মী বিশ্লেষণ করো। এই প্রশ্নের সমাধানে প্রথম আমরা ক নম্বর প্রশ্নটাতে আসি, জারণ সংখ্যা কি? এর সবথেকে সহজ এবং ভালো সংখ্যা হচ্ছে রাসায়নিক বিক্রিয়ায় কোনো মৌলের পরমাণু যতটি ইলেকট্রন ছেড়ে দিয়ে বা গ্রহণ করে, ইলেকট্রন ছেড়ে দিয়ে যথাক্রমে ধনাত্মক আয়নে অথবা ইলেকট্রন গ্রহণ করে যথাক্রমে ঋণাত্মক আয়নে পরিণত হয়, ইলেকট্রনের সেই সংখ্যা, যে কটা ইলেকট্রন ছেড়ে দিল অথবা যে কটা ইলেকট্রন গ্রহণ করলো, সেই ইলেকট্রন সংখ্যাকে বলা হচ্ছে জারণ সংখ্যা। এরপরে খ নম্বর প্রশ্ন, মোলারিটি তাপমাত্রার উপর নির্ভরশীল ব্যাখ্যা করো। এর জন্য প্রথমে আমরা মোলারিটির সংজ্ঞাটি দেখে নিই। নির্দিষ্ট তাপমাত্রা প্রতি লিটার দ্রবণে, প্রতি লিটার, খেয়াল করি তাপমাত্রা নির্দিষ্ট আছে, প্রতি লিটার দ্রবণ আছে, লিটার দ্রবণ এটা হলো আয়তনের একক, অর্থাৎ দ্রবণের আয়তনের একক, অর্থাৎ নির্দিষ্ট তাপমাত্রা প্রতি লিটার দ্রবণে দ্রবীভূত দ্রবের এই যে যৌগটা আছে যৌগের মোল সংখ্যাকে দ্রবণের মোলারিটি বলে। এই সংজ্ঞা অনুসারে মোলারিটি হচ্ছে দ্রবের মোল সংখ্যা আর দ্রবণের যে আয়তন আছে লিটার এককে তার অনুপাতকে বোঝাচ্ছে। আমরা এরকম এটা লিখতে পারি, মোলারিটি ইকুয়াল দ্রবণের মোল সংখ্যা যা লবে আছে আর দ্রবণের আয়তন লিটার এককে যা হরে আছে। এখানে খেয়াল করি আমরা দ্রবণের আয়তন, আমরা জানি আয়তন কিন্তু তাপমাত্রার উপর নির্ভরশীল। তাপমাত্রা বাড়ালে আয়তন বেড়ে যায়, তাপমাত্রা কমালে আয়তন কমে যায়। তাই তাপমাত্রা যখন বাড়াবো আয়তন বেড়ে গেলে মোলারিটি কী হবে? কমে যাবে। আবার তাপমাত্রা যদি কমিয়ে ফেলা যায় তাহলে আয়তন কী হবে? কমে যাবে। এতে মোলারিটি কী হবে? বেড়ে যাবে। তাই উপরের কথা থেকে আমরা বলতে পারি দ্রবের আর মোল সংখ্যা তো সবসময় স্থির থাকবে, এই সংখ্যার তো কোনো পরিবর্তন হয় না। তাই আমরা বলতে পারি মোল সংখ্যা তাপমাত্রার উপর নির্ভরশীল না হলেও দ্রবণের আয়তন তাপমাত্রার উপর নির্ভরশীল হওয়ায় মোলারিটিও তাপমাত্রার উপর নির্ভরশীল। আসলে এবার গ নম্বর প্রশ্নটি দেখি, উদ্দীপকের এ যোগের পলিমারকরণে উৎপন্ন যৌগটির অসম্পৃক্ততা বি যোগের মতো নয় কেন ব্যাখ্যা করো। বন্ধুরা এখানে আমাদের প্রথমে জানতে হবে তাহলে এ আর বি যৌগ কি। উদ্দীপকের যে বিক্রিয়াটি আছে বরাবর মতো আমরা এটাকে প্রথমে সম্পন্ন করে পাই। ক্যালসিয়াম কার্বাইড যখন পানির সাথে বিক্রিয়া করে তখন ইথাইন গ্যাস তৈরি করে, অ্যাসিটিলিন বা ইথাইন গ্যাস, যা উদ্দীপকে এ যৌগ হিসেবে ছিল, যা লেড এবং বেরিয়াম সালফেটের উপস্থিতিতে হাইড্রোজেন গ্যাসের সাথে বিক্রিয়া করে ইথিন গ্যাস তৈরি করবে, অর্থাৎ ইথিলিন বা ইথিন গ্যাস তৈরি করবে। ঠিক আছে, এখন আসেন আমরা প্রশ্নটির দিকে তাকাই। এ যোগের পলিমারকরণে উৎপন্ন যৌগটি হচ্ছে বেনজিন। ইথাইন গ্যাসকে যখন 450 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আয়রন নলের মধ্য দিয়ে কী করা হয়? চালনা করা হয়, তখন এর পলিমারকরণ ঘটে। পলিমারকরণের মাধ্যমে এরকম বেনজিন গঠন করে। ইথাইন গ্যাস অ্যাসিটিলিন গ্যাসকে 450 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আয়রন নলের মধ্যে চালনা করা হলে এর পলিমারকরণে বেনজিন নামক যৌগ গঠন করে। অর্থাৎ আমাদের প্রশ্নের যে এ যোগের পলিমারকরণের উৎপন্ন যৌগ বলা হচ্ছে, অর্থাৎ সেটা বেনজিনকে বলা হয়েছে। এই বেনজিনের অসম্পৃক্ততা বি যোগের মতো নয় কেন, এটাকে ব্যাখ্যা করতে বলা হয়েছে। এর ব্যাখ্যায় আমরা এখানে কিছু কথার অবতারণা করব। আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে অ্যারোমেটিক যৌগ যা আছে বেনজিনের বিশেষ প্রকৃতির অসম্পৃক্ততা প্রদর্শন করে, যা অ্যালকিন বা অ্যালকানির মতো না। এর কারণ হচ্ছে নিম্নরূপ। বেনজিন অণুতে 3টি দ্বিবন্ধন আছে। এই যে আমরা দেখতে পাচ্ছি 3টা দ্বিবন্ধন, 1টা 2টা 3টা, এই 3টে দ্বিবন্ধন আছে। ঠিক আছে, থাকা সত্ত্বেও এটা ইথিনের যে দ্বিবন্ধন আছে, এই ইথিন অণুর দ্বিবন্ধনের মতো দ্রুত সংযোজন বিক্রিয়া প্রদর্শন করে না। যেমন এখানে হাইড্রোজেনের সংযোজন খুব দ্রুত হয় নিকেলের উপস্থিতিতে। ইথিনের নিকেলের উপস্থিতিতে হাইড্রোজেন সংযোজন ঘটে, ইথিন থেকে ইথেন তৈরি হয়ে যায়। সেটা আবার বেনজিনের ক্ষেত্রে হয় না, হাইড্রোজেনের সাথে সহজে হয় না। ঠিক আছে, বেনজিন যৌগ হাইড্রোজেন, হ্যালোজেন এবং অক্সিজেনের সাথে দ্রুত যৌগ গঠন করলে এটা খুব স্লোলি গঠন করে। কিন্তু এই যৌগগুলো যেভাবে অপ্রতিসম বিকারক, যেমন HCl, HBr, সালফিউরিক অ্যাসিড অথবা অ্যালকাইল হ্যালাইড ইত্যাদির সাথে দ্রুত যৌগ গঠন করত, এই বেনজিন সেটা করবে না। এর কারণ হচ্ছে বেনজিন অণুতে যে 3টা দ্বিবন্ধন আছে, এই 3টা দ্বিবন্ধন হচ্ছে একান্তর, অর্থাৎ একটা দ্বিবন্ধন একটা একক বন্ধন, একটা দ্বিবন্ধন একটা একক বন্ধন আছে। পাশাপাশি এই 3টা দ্বিবন্ধন আবার একটা চাক্রিক কাঠামোতে আছে, যার ফলে এই দ্বিবন্ধনের যে পাই ইলেকট্রনগুলো আছে, পাই ইলেকট্রনগুলো সঞ্চরণশীল হয়। অর্থাৎ এটা পুরো বেনজিন বলয়ে কি করতে থাকে? মুভ করতে থাকে। আমরা যে এখানে দেখতে পাচ্ছি দ্বিবন্ধনের ইলেকট্রন
এইভাবে এই দুটার মধ্যে চলে যাবে, এই দ্বিবন্ধনের ইলেকট্রন এইখানে চলে যাবে, এইভাবে কি করছে, মুভ করে এই যে 1 নম্বর কাঠামো আছে আর এই যে 2 নম্বর কাঠামো, 1 আর 2 কাঠামোতে আমরা দেখতে পাচ্ছি দ্বিবন্ধনের অবস্থান চেঞ্জ হচ্ছে। তাই এই যে দ্বিবন্ধনের সঞ্চরণশীল ইলেকট্রন তাকে আমরা এরকম সার্কেল দ্বারা প্রকাশ করে থাকি, যার দ্বারা বোঝায় দ্বিবন্ধনের এই সঞ্চরণশীল ইলেকট্রন সুনির্দিষ্ট 2টা কার্বনের মধ্যে না থেকে সবগুলো কার্বনে সমানভাবে চলাচল বা মুভ করতে থাকে, যার কারণে এটিতে সংযোজন বিক্রিয়া অ্যালকিন অথবা অ্যালকাইনের মতো হয় না। আর একটা এই সঞ্চরণশীলতার কারণে ঠিক আছে কার্বন কার্বনের যে বন্ধন দূরত্ব ঠিক আছে বেনজিনের ক্ষেত্রে যেটা দাঁড়ায় 0.139 ন্যানোমিটার, যা অ্যালকেনের যে কার্বন কার্বন বন্ধন দূরত্ব আছে 0.15 ন্যানোমিটার ও অ্যালকিনের দ্বিবন্ধনের যে বন্ধন দূরত্ব আছে 0.134 ন্যানোমিটার, এর মাঝামাঝি একটা মান, গড় মানের মাঝামাঝি, এটিও একটা কারণ। এই বন্ধন দূরত্ব যেহেতু অ্যালকেন একক বন্ধন, অ্যালকিন দ্বিবন্ধনের মাঝামাঝি, তাই এটা অ্যালকিনের মতো কি করে না সম্পৃক্ততা প্রদর্শন করবে না। এবার আসুন আমরা ঘ নম্বর প্রশ্নটি দেখি। উদ্দীপকের এ ও বি যোগের মধ্যে কোনটি অম্লধর্মী বিশ্লেষণ করো। আমরা গ নম্বর প্রশ্নে আমরা দেখেছি এ আর বি যোগ হচ্ছে ইথাইন এবং ইথিন, এই দুটা যোগের মধ্যে ইথাইন হচ্ছে অম্লধর্মী। এই ইথাইনের অম্লধর্মিতার কারণ ইথাইনে কার্বন কার্বন যে ত্রিবন্ধন আছে এই ত্রিবন্ধনের প্রতিটা কার্বন পরমাণু sp সংকরিত, আর sp সংকরিত অরবিটালে s অরবিটাল হচ্ছে 50%, অর্থাৎ অ্যালকাইনের কার্বন কার্বন ত্রিবন্ধনের ঠিক আছে সংকরিত অরবিটালগুলোর s ক্যারেক্টার, কেন্দ্রীয় পরমাণুর s ক্যারেক্টার হচ্ছে 50%। এই সংকর অরবিটালে s ক্যারেক্টার বা s অরবিটালের বৈশিষ্ট্য বেশি হলে সিগমা বন্ধনে ওই অরবিটালের অধিকমন বেশি ঘটে, এতে কার্বন কার্বনের যে ত্রিবন্ধন আছে এর বন্ধন দূরত্ব কি হয়, মারাত্মকভাবে কমে যায়। বিপরীতভাবে এই কার্বন কার্বন বন্ধন দূরত্বের জায়গায় আমরা যদি কার্বন হাইড্রোজেন বন্ধন দেখি, এখানকার যে সিগমা বন্ধনের ইলেকট্রন মেঘ এটা কি করে কার্বন পরমাণুর দিকে অধিক মাত্রা আকৃষ্ট হয়, অধিক মাত্রায় আকৃষ্ট হয় কার্বন হাইড্রোজেন বন্ধনটা দুর্বল হয়ে যায়, দুর্বল হওয়ায় এই হাইড্রোজেন কার্বন পরমাণুর সাথে এই হাইড্রোজেন পরমাণুটা কি হচ্ছে দুর্বলভাবে আছে এবং সহজেই তা প্রোটন হিসেবে শক্তিশালী ক্ষারক দ্বারা কি হয়ে যায় অবমুক্ত বা আলাদা হয়ে যায়। যেমন এমনকি এই হাইড্রোজেন পরমাণু ঠিক আছে সিলভার ধাতু, কপার ধাতু, সোডিয়াম ধাতু ইত্যাদি ধাতু দ্বারাও প্রতিস্থাপিত হয়। এই যে যেমন ইথেন গ্যাস তরল অ্যামোনিয়ার উপস্থিতিতে যখন সোডিয়াম ধাতুর সাথে দেওয়া হয়, সোডিয়াম ধাতুকে ইথেন গ্যাসের সাথে দেওয়া হয় তখন সোডিয়াম অ্যাসিটিলাইট তৈরি হয়। আবার অ্যাসিটিলাইট আমরা এখানে পাইলাম। আবার লিথিয়াম অ্যামিনের সাথে যদি দেওয়া হয় তখন লিথিয়াম অ্যাসিটিলাইট তৈরি হয়। আবার ইথেন গ্যাসকে যদি কি করা হচ্ছে ডাইয়ামিন কিউপ্রাস ক্লোরাইডের সাথে বিক্রিয়া করানো হয়, সেক্ষেত্রে কপার অ্যাসিটিলাইট গঠন করছে। প্রতি ক্ষেত্রে এই অ্যালকিন 1 বা ইথাইন গ্যাসের হাইড্রোজেন কি হচ্ছে H+ আকারে চলে যাচ্ছে, যা অন্যান্য বিক্রিয়কের সাথে যুক্ত হয়ে যথাক্রমে হাইড্রোজেন গ্যাস, অ্যামোনিয়া গ্যাস ইত্যাদি তৈরি করছে। তো আমরা এই জন্যই ইথাইন গ্যাস অম্লধর্ম প্রদর্শন করে। কিন্তু ইথিনের কার্বন কার্বনের দ্বিবন্ধনের প্রতিটি কার্বন পরমাণু sp2 সংকরিত, এখানে s ক্যারেক্টার ইথাইনের s ক্যারেক্টারের তুলনায় কম, এখানকার p ক্যারেক্টার বা p চরিত্র ইথাইনের p চরিত্র অপেক্ষা বেশি হয়ে গিয়ে ইথাইনের p চরিত্র ছিল 50%, আর এই ইথিনে p চরিত্রের মান হচ্ছে 67%। এটা বেশি হওয়ার কারণে এটা কার্বন কার্বন বন্ধন দূরত্ব ততটা হ্রাস পায় না, প্লাস কার্বন হাইড্রোজেন বন্ধন দূরত্ব অ্যালকাইন 1-এর থেকে বেশি থাকে, ইথেনের থেকে স্ট্রং থাকে, যার কারণে ইথিনকে করে না ইথাইনের মতো অম্লধর্ম প্রদর্শন করে না। বন্ধুরা এর মাধ্যমে 6 নম্বর প্রশ্ন শেষ হলো। এখন আসে আমরা 7 নম্বর প্রশ্ন। আমরা এখানে উদ্দীপকের 2টি দ্রবণ দেখতে পাচ্ছি। পাত্র এতে আছে অক্সালিক অ্যাসিডের 200 মিলিলিটার 0.2 মোলার দ্রবণ, আর পাত্র বিতে আছে পটাশিয়াম হাইড্রোক্সাইড এর 130 মিলিলিটার দ্রবণ। আসুন প্রশ্নগুলো আমরা দেখি। প্রথমেই আছে র্যাসিমিক মিশ্রণ কি। তারপরে খ নম্বর প্রশ্ন হচ্ছে 5 মোল চিনি এবং 10 মোল পানি এর মিশ্রণে চিনির মোল ভগ্নাংশ কত। গ নম্বর প্রশ্নটি হচ্ছে উদ্দীপকের বি পাত্রের দ্রবণকে সম্পূর্ণরূপে প্রশমিত করতে এ পাত্রের সম্পূর্ণ দ্রবণের প্রয়োজন হলে দ্রবণে দ্রবীভূত
পটাশিয়াম হাইড্রোক্সাইড এর পরিমাণ নির্ণয় করো। ঘ নম্বর প্রশ্ন হচ্ছে পাত্র এ এর দ্রবণকে পাত্র বি এর দ্রবণ দ্বারা টাইট্রেট করতে কোন নির্দেশক উপযোগী? এখানে নির্দেশক নির্বাচন করতে বলা হয়েছে, যা লেখচিত্রের সাহায্যে ব্যাখ্যা করো। প্রথমে আসি ক নম্বর প্রশ্নের উত্তর। রাসায়নিক মিশ্রণ কি? উত্তরে খুব সহজ সংক্ষিপ্ত একটি উত্তর, দুটি অ্যানানসীয় মারের সমমোলার মিশ্রণকে রাসায়নিক মিশ্রণ বলে। খ নম্বর প্রশ্নের উত্তরে আমরা বলতে পারি, খ নম্বর প্রশ্নটি হচ্ছে 5 মোল চিনি ও 10 মোল পানির মিশ্রণে চিনির মোল ভগ্নাংশ কত? প্রথমে আমাদের এই প্রশ্নের উত্তরে যে প্রথমেই জানতে হবে সেটা হলো মোল ভগ্নাংশ কি। মোল ভগ্নাংশ হচ্ছে কোনো মিশ্রণের কোনো একটি উপাদানের মোল সংখ্যা, একাধিক যৌগের মিশ্রণে কোনো একটি উপাদানের মোল সংখ্যা ও মিশ্রণের মোট যে মোল সংখ্যা আছে এর অনুপাতকে মোল ভগ্নাংশ বলে। আমাদের চিনির মোল সংখ্যা যদি NS হয় আর পানির মোল সংখ্যা যদি NW হয়, তাহলে আমরা চিনির মোল ভগ্নাংশ এটাকে সংজ্ঞা অনুসারে লিখতে পারি। এই চিনির মোল ভগ্নাংশ চিনির উপাদান মোল ভগ্নাংশ এবং নিচে হবে মিশ্রণের মোট মোল ভগ্নাংশ NS প্লাস NW। এখানে আমরা চিনির মোল সংখ্যা 5 বসিয়ে দিলাম আর নিচে চিনি এবং পানির মোল সংখ্যা বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে আমরা চিনির মোল ভগ্নাংশ পাচ্ছি 0.33 মোল। ঠিক আছে, এরপর আসি আমরা গ নম্বর প্রশ্নে। গ নম্বর প্রশ্নে উদ্দীপকের বি পাত্রের দ্রবণকে সম্পূর্ণরূপে প্রশমিত করতে এ পাত্রের সম্পূর্ণ দ্রবণের প্রয়োজন হলে, অর্থাৎ অক্সালিক অ্যাসিড আর পটাশিয়াম হাইড্রোক্সাইড এর দ্রবণের পূর্ণ প্রশমন ঘটানোর হয়েছে। এক্ষেত্রে দ্রবীভূত পটাশিয়াম হাইড্রোক্সাইডের পরিমাণ, এই পরিমাণ নির্ণয় করতে বলা হয়েছে। পরিমাণ দুইভাবে করা যাবে, একটা হলো মোল সংখ্যায় আর একটা হলো ভর এককে। ঠিক আছে, আমরা দুইভাবেই সমাধান করব। আর যেহেতু এখানে পূর্ণ প্রশমন বলেছে আর উদ্দীপকে দেখেন এ পাত্রে অক্সালিক অ্যাসিডের আয়তন আর ঘনমাত্রা দুটাই দেওয়া আছে, বি পাত্রে পটাশিয়াম হাইড্রোক্সাইডের শুধুমাত্র আয়তন দেওয়া আছে। পূর্ণ প্রশমনের ক্ষেত্রে একটা সূত্র আছে যেটা অম্লক্ষার টাইট্রেশনের মূলনীতিও বলা হয়। এই মূলনীতি সমীকরণ আমরা এখানে ব্যবহার করে প্রথমে পটাশিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা যেটা আছে সেটা বের করব, তারপর আমরা মোল সংখ্যা অথবা ভর বের করব। তো প্রথমে আমরা আসছি সমতাকৃত বিক্রিয়াটিকে সংগঠিত বিক্রিয়াটিকে সমতা করে লিখলাম। লেখার পরে অম্লক্ষার টাইট্রেশনের যে মূলনীতি আছে সেই সূত্রটি আমরা লিখলাম, SA/VA/A = SB/VB/B, যেখানে এ হচ্ছে অম্লের সহগ। এই যে সমতাকৃত বিক্রিয়া অম্লের সাথে যে সংখ্যাটা থাকে আমাদের এখানে 1 আছে। বি হচ্ছে ক্ষারের সহগ, এই যে পটাশিয়াম হাইড্রোক্সাইডের সাথে এই যে ক্ষারের সাথে 2 আছে। SE এটা হলো অম্লের ঘনমাত্রা যেটা পাত্রে দ্রবণে দেওয়া আছে 0.2 মোলার। VA এটা হলো অম্লের আয়তন যেটা পাত্রে দেওয়া আছে 200 মিলিলিটার। VB এটা হলো দ্রবণের বি পাত্রে অথবা ক্ষারের আয়তন 130 মিলিলিটার, এটা দেওয়া আছে। নেই হলো ক্ষারের ঘনমাত্রা, এটা আমরা বের করব। তাই আমরা যে এখানে সূত্রটি লিখেছি এটাকে একটু সাজিয়ে SB করে লেখা যায় BSA/VA/AVB। যেখানে আমরা মানগুলো বসিয়ে দিলাম। মানগুলো বসিয়ে SB অর্থাৎ বি পাত্রের দ্রবণে থাকা ক্ষারের ঘনমাত্রা পেয়ে গেলাম 0.615 মোলার। এই ঘনমাত্রাকে ব্যবহার করে আমরা ভর এবং মোল সংখ্যা দুটি বের করতে পারি। দ্রবণের ঘনমাত্রা, আয়তন ইত্যাদি থেকে ভর বের করার যে সূত্র W = SMV, এটাকে ব্যবহার করে ভর বের করছি, যেখানে S এর মান হচ্ছে 0.615 মোলার আর M হচ্ছে আণবিক ভর। পটাশিয়াম হাইড্রোক্সাইডের আণবিক হচ্ছে 56 অর্থাৎ 56 এবং দ্রবণের আয়তন 130 মিলিলিটার দেওয়া আছে। এই মানগুলো বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে আমরা দ্রবণে পটাশিয়াম হাইড্রোক্সাইড এর ভর পেলাম 4.4772 গ্রাম। এটাকে আমরা যদি মোল সংখ্যা বের করতে চাই বের করতে পারি, যেখানে দ্রবণের ক্ষেত্রে মোল সংখ্যা বের করার সূত্র হচ্ছে N = SB/1000, যেখানে S এর মান আমরা যে প্রথমে যেটা বের করেছিলাম 0.615 বসিয়ে দিলাম, দ্রবণের আয়তন 130 মিলিলিটার বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে আমরা মোল সংখ্যা পটাশিয়াম হাইড্রোক্সাইডের দ্রবীভূত মোল সংখ্যা পাচ্ছি 0.08 মোল। উত্তর আমাদের হয়ে গেল মোল সংখ্যা এবং ভর দুটি দিয়ে। আপনারা যে কোনো চাইলে যে কোনো একটা দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই, যে কোনো একটা দিয়ে দেবেন। এরপর আসি আমরা ঘ নম্বর প্রশ্ন। পাত্র A এর দ্রবণকে পাত্র B এর দ্রবণ দ্বারা টাইট্রেট করতে কোন নির্দেশক উপযোগী? নির্দেশক লেখচিত্রের সাহায্যে ব্যাখ্যা করো। বন্ধুরা, এখানে আমরা এমনভাবে একটা প্রশ্ন আলোচনা করব যে আলোচনা আসলে সকল অম্লক্ষার টাইট্রেশন আপনারা ব্যবহার করতে পারবেন। শুধুমাত্র চেঞ্জ করতে হবে যৌগগুলো আর পিএইচ মান, প্রশমন বিন্দুর পিএইচ মান আর নির্দেশকের বর্ণ পরিবর্তনের পরিসর। এই তিনটা জিনিস চেঞ্জ করলে এই টাইট্রেশন লেখচিত্রকে আপনারা যে কোনো ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন। তা আসেন আমরা উত্তরে যাই। উদ্দীপকের অক্সালিক অ্যাসিডটি হচ্ছে অক্সালিক অ্যাসিড, উদ্দীপকের অ্যাসিডটি অক্সালিক অ্যাসিড।
এটা হচ্ছে দুর্বল প্রকৃতির, এই প্রকৃতিটা আমাদের বলতে হবে। এবং উদ্দীপকের যে ক্ষার পটাশিয়াম হাইড্রোক্সাইড এটা হচ্ছে সবল ক্ষার, এটা আমরা বলে নিলাম। তাহলে উদ্দীপকের টাইট্রেশন আমরা পেয়ে গেলাম দুর্বল অ্যাসিড সবল ক্ষারের। তো এই ক্ষেত্রে আমরা যে কৌশলটা অবলম্বন করব, আমরা এর টাইট্রেশন যখন করব তখন দুর্বল অ্যাসিড দ্রবণে, ঠিক আছে, তীব্র ক্ষার যোগ করব। দুর্বল অ্যাসিড দ্রবণে তীব্র ক্ষার ধীরে ধীরে আমরা যোগ করতে থাকবো। যোগ করতে থাকলে অ্যাসিডের মাত্রা কমতে থাকবে, ক্ষারের মাত্রা আস্তে আস্তে, যদিও ক্ষার যা যোগ করছি তা প্রথমে কি করবে, অ্যাসিড ক্ষার টাইট্রেশন করবে, মানে বিক্রিয়া করবে, বিক্রিয়া করে ক্ষার অ্যাসিড দুটোই শেষ হয়ে যাবে। কিন্তু পিএইচের মান তো আস্তে আস্তে বাড়তে থাকবে, কারণ অ্যাসিড কমতে থাকবে, অ্যাসিড কমলে পিএইচের মান বাড়ে। ধীরে ধীরে যোগ করতে থাকলে অম্লক্ষার প্রশমন বিক্রিয়ার মাধ্যমে অম্লের মাত্রা কমতে থাকবে, দ্রবণের পিএইচের মান বাড়তে থাকবে। একটা সময় আসবে যখন যোগ করা ক্ষার দ্বারা মিশ্রণের সমস্ত অম্ল, সম্পূর্ণ অম্ল কী হবে, প্রশমিত হয়ে যাবে, অর্থাৎ মিশ্রণটি একটা প্রশমন বিন্দুতে আসবে। এই ক্ষেত্রে যতক্ষণ পর্যন্ত অ্যাসিড থাকবে সেখানে ক্ষার যোগ করলে সেটা প্রশমন ঘটাতে থাকবে। এর জন্য আমরা যে লেখচিত্র অঙ্কন করব, বন্ধুরা খেয়াল করি, যে লেখচিত্র অঙ্কন করব সেখানেই আমরা দেখেন এই যে এক্স অক্ষ বরাবর যে অ্যারো চিহ্নটা দেয়া আছে, এই অ্যারো চিহ্নটি এক্স অক্ষ বরাবর অ্যারো চিহ্ন, এটা দ্বারা যোগকৃত ক্ষারের পরিমাণ দেখানো হয়েছে। আর ক্ষার যোগ করার কারণে দ্রবণের পিএইচ মান বাড়তে থাকবে, সেটাকেও এখানে আমাদের দেখানো হয়েছে। এই যে তীর চিহ্নের মাধ্যমে উপরের দিকে যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। তো আমরা প্রথমে দেখেন আমরা যত ক্ষার যোগ করছি পিএইচ এর মান ধীরে ধীরে কি হচ্ছে, বাড়ছে। এদিক থেকে শুরু হয়েছে, তো বাড়তে দেখা যাবে, ঠিক আছে, বাড়তে দেখা যায় হঠাৎ করে এই যে দেখেন একটা খাড়া টান দেখা যাচ্ছে লাল, আমি বড় লাল করে দেখেছি। এই খাড়া প্রথমে ধীরে ধীরে বাড়লেও একটা খাড়া অবস্থা দেখেন হঠাৎ করে বেড়ে গিয়েছে, 8 থেকে কত হয়েছে, 10 হয়ে গিয়েছে। দুর্বল অ্যাসিড, সকল দুর্বল অ্যাসিড আর সবল ক্ষারের টাইট্রেশনের ক্ষেত্রে আপনি যদি অ্যাসিড দ্রবণে ক্ষার যোগ করেন তাহলে পিএইচ এর মান এরকম 8 থেকে 10 হয়ে যাবে। পিএইচ এর মান এরকম 8 থেকে 10 হয়ে যাবে, ঠিক আছে। এই জায়গাটা সবল অ্যাসিড সবল ক্ষারের ক্ষেত্রে 3 থেকে আপনার 10-এর দিকে চলে যাবে, 11-তে চলে যাবে, ঠিক আছে। দুর্বল ক্ষার সবল অ্যাসিড যদি দেন তাহলে 3 থেকে 7-এর মধ্যে চলে যাবে, এরকম একটা চেঞ্জ আসবে। তো আমরা এখানে সবল ক্ষার দুর্বল অ্যাসিড যদি নিয়েছি তার ক্ষেত্রে আমরা এইভাবে পাচ্ছি। তাহলে ব্যাখ্যায় আমরা আসি আবার। তো আমরা দেখতে পাচ্ছি যে মিশ্রণের পিএইচ হঠাৎ করে 8 থেকে কত উঠে গেল, 10 উঠে গেল। এর কারণ হচ্ছে সবল ক্ষার দ্বারা যখন দুর্বল অম্ল, ঠিক আছে, প্রশমিত হচ্ছে, ঠিক আছে, এই প্রশমন যখন সম্পূর্ণরূপে হয়ে যায় তখন এই দুর্বল অম্ল আর সবল ক্ষারের যে বিক্রিয়ায় লবণ উৎপন্ন হয়, এই লবণটিও তো দ্রবণে আয়নিত অবস্থায় থাকে। সেই আয়নে যে অনুবন্ধী ক্ষারটি তৈরি হয়, এই অনুবন্ধী ক্ষারটি হলো সবল হওয়ার কারণে মিশ্রণের প্রকৃতি হয়ে যায় ক্ষারীয়, ঠিক আছে, মিশ্রণের প্রকৃতি হয়ে যাবে কি ক্ষারীয়। এটাকে সংক্ষেপে আমরা বলে থাকি সবল ক্ষার দুর্বল অম্লের দ্বারা উৎপন্ন লবণের জলীয় দ্রবণ হয় ক্ষারীয়, ঠিক আছে। এই যে বিক্রিয়াটার দ্বারা আমরা সেটা ব্যাখ্যা করেছি। এরপরে আসেন, যেহেতু আমরা এখানে দেখতে পেলাম পিএইচ মানের হঠাৎ পরিবর্তন যেটা হয়েছে 8 থেকে 10, এই 8 থেকে 10কে বলা হচ্ছে নির্দেশকের বর্ণ পরিবর্তনের পরিসর। এই ক্ষেত্রে নির্দেশকগুলো বর্ণ পরিবর্তন করে, ব্যবহৃত নির্দেশকগুলো বর্ণ পরিবর্তন করে এই পরিসরের মধ্যে। তো এই পরিসরের মাঝামাঝি একটা মান 8.8, এটাকে বলা হচ্ছে প্রশমন বিন্দু সবল ক্ষার দুর্বল অ্যাসিডের, ঠিক আছে। আমরা তাই ব্যাখ্যায় লিখতে পারি মিশ্রণের প্রশমন বিন্দুর মান 7-এর উপরে হবে নিশ্চয়ই, কারণ যেহেতু পরিসর 8 থেকে 10 পেয়েছি, প্রশমন বিন্দুতে এই মান দাঁড়াবে হলো 8.8। আর টাইট্রেশনের নির্দেশকে বর্ণ পরিবর্তনের পরিসর হবে 8 থেকে 10, যেখানে হঠাৎ করে কি হয়েছে, এই যে হঠাৎ করে দেখেন একটা খাড়া টান পাওয়া গেছে, লাল যে খাড়া টানটা আছে, ঠিক আছে, এই খাড়া টানটা আমরা এখানে নির্দেশকের বর্ণ পরিবর্তনের পরিসর হিসেবে ধরেছি। আর এই পরিসরে যে সকল নির্দেশক বর্ণ পরিবর্তন করবে, সকল নির্দেশক তারা এখানে পরিবর্তন করবে না, যে কটা করবে সে কটাই আমাদের উপযুক্ত নির্দেশক হবে। যেমন ফেনলফথ্যালিন, এর পিএইচ পরিসর পিএইচের মান যদি কি পায় 8.2 থেকে 10 পায়, ঠিক আছে, 8.2 থেকে 10 পেলেই ফেনলফথ্যালিন তার বর্ণ পরিবর্তন করে। অম্লীয় মাধ্যমে বর্ণহীন হলেও ক্ষারীয় মাধ্যমে এটা কি হয়, গোলাপি বর্ণ ধারণ করবে, ঠিক আছে। তাই আমরা ফেনলফথ্যালিনকে এই টাইট্রেশনে কী করতে পারি, নির্দেশক হিসেবে ব্যবহার করতে পারি। এর মাধ্যমে আমাদের 7 নম্বর প্রশ্নটি শেষ হয়ে গেল উত্তর। আসুন এবার 8 নম্বর সৃজনশীল প্রশ্ন। এখানে উদ্দীপকটি আমরা দেখতে পাচ্ছি, উদ্দীপকের দেওয়া আছে একটি বিক্রিয়া CnH2, সাধারণ সংকেত দেখে মনে হচ্ছে এটি
অ্যালকিনের সাধারণ সংকেত, যার ওজনীকরণে অন্তর্বর্তী একটা যৌগ গঠন হবে, যা আবার জিঙ্ক এবং পানির সাথে বিক্রিয়া করে দুটি যৌগ এ এবং বি তৈরি করবে। আসুন আমরা এখানকার প্রশ্নগুলো দেখি। প্রথমে ক নম্বর প্রশ্ন, নির্দেশক তড়িৎদ্বার কী? তারপরে খ নম্বর প্রশ্ন, পানি একটি উভধর্মী যৌগ ব্যাখ্যা করো। গ নম্বর প্রশ্ন, এ যৌগের শনাক্তকরণে পরীক্ষার সমীকরণ সহ লেখো। ঘ নম্বর প্রশ্ন হচ্ছে এ ও বি যৌগের মধ্যে কোনটি হ্যালোফর্ম বিক্রিয়া প্রদর্শন করে বিশ্লেষণ করো। উত্তর, নির্দেশক তড়িৎদ্বার কী? এর উত্তরে আমরা যেটা বলতে পারি, তড়িৎ রাসায়নিক কোষে কোনো তড়িৎদ্বারের বিভব মাপ পরিমাপ করতে, বিভব মাপ যে কোনো একটা তড়িৎদ্বারের আমরা যদি কি বিভব মাপ পরিমাপ করতে চাই, যেই প্রমাণ তড়িৎদ্বারের সাথে যুক্ত করতে হয়। দুটো অজানা তড়িৎদ্বার হলে তো হয় না, যে কোনো একটা জানা তড়িৎদ্বার থাকে, একটা অজানা তড়িৎদ্বার থাকে। জানা তড়িৎদ্বার যেটা আছে, যার বিভব আমরা জানি, তাকে প্রমাণ তড়িৎদ্বার বলা যায়। তাহলে কোনো একটা তড়িৎদ্বারের বিভব মাপ পরিমাপ করতে যে প্রমাণ তড়িৎদ্বারের সাথে যুক্ত করা হয়, ওই প্রমাণ তড়িৎদ্বার বিভবকে বলা হচ্ছে, বা ওই প্রমাণ তড়িৎদ্বারকে বলা হচ্ছে নির্দেশক তড়িৎদ্বার। এরপর আসেন খ নম্বর প্রশ্ন, পানি একটি উভধর্মী যৌগ ব্যাখ্যা করো। প্রথমে উভধর্মী যৌগের সংজ্ঞাটা আমরা দিয়ে নেই। যে সকল যৌগ অম্ল ও ক্ষার উভয় হিসেবে বিক্রিয়া করতে পারে তাদেরকে উভধর্মী যৌগ বলে। পানিও এরকম একটি উভধর্মী যৌগ, যা কখনো অম্ল আবার কখনো ক্ষার হিসেবে বিক্রিয়া করে। যেমন বিক্রিয়াটির দিকে খেয়াল করেন, এই পানি যখন অ্যামোনিয়ার সাথে দেওয়া হচ্ছে, অর্থাৎ অ্যামোনিয়াকে পানিতে দেওয়া হয়, তখন অ্যামোনিয়া কি করে, পানি থেকে একটা প্রোটন গ্রহণ করে। আর ব্রোনেস্টের তত্ত্ব অনুসারে যে সকল যৌগ প্রোটন ত্যাগ করতে পারে, প্রোটন ছেড়ে দিতে পারে, তাদেরকে অম্ল বলে। পানি যেহেতু অ্যামোনিয়াকে একটা প্রোটন ত্যাগ করে অ্যামোনিয়াম আয়ন গঠন করেছে আর হাইড্রোক্সাইড গঠন করেছে, তাই এক্ষেত্রে পানি হচ্ছে অম্ল। আবার পানির মধ্যে যদি আমরা HCl দিই, HCl দিলে দেখা যায় পানি HCl থেকে একটা H+ গ্রহণ করে, H+ গ্রহণ করে হাইড্রোনিয়াম আয়ন গঠন করছে। তাহলে এই ক্ষেত্রে ব্রনস্টার-লাউরি তত্ত্ব অনুসারে আমরা বলতে পারি যে সকল যৌগ H+ গ্রহণ করে তাদেরকে ক্ষার বলে। তাহলে এই বিক্রিয়া দুটির আলোকে আমরা বলতে পারি পানি একটি উভধর্মী যৌগ। আসেন এবার গ নম্বর প্রশ্ন, এ যৌগের শনাক্তকরণে পরীক্ষা সমীকরণ সহ লেখো। বন্ধুরা, এই ক্ষেত্রে প্রথমে আমাদের উদ্দীপকের বিক্রিয়াটা সম্পন্ন করতে হবে। সম্পূর্ণ আমরা প্রথমে যে দেওয়া ছিল, উদ্দীপকে দেওয়া ছিল CnH2SN, অর্থাৎ অ্যালকিনের সাধারণ সংকেত দেওয়া ছিল, যেখানে কার্বন সংখ্যা বলা ছিল 3। তাহলে 3 কার্বন বিশিষ্ট অ্যালকিনের একটা সাধারণ সংকেত আমরা লিখলাম, গাঠনিক সংকেত H2C, কার্বন কার্বন ডাবল বন্ড H, তারপরে CH3 আছে। এর আমরা যখন ওজনীকরণ করব, ওজনীকরণ করতে গিয়ে এই যে কার্বন কার্বন ডাবল বন্ড যেখানে আছে, এইখানে কিন্তু এই ডাবল বন্ডটা ভেঙে যাবে, ভেঙে গিয়ে এই কার্বন পরমাণুর সাথে ওজনের 3টা অক্সিজেন পরমাণু যুক্ত হয়ে যাবে। এই যে দেখেন কার্বন কার্বন ডাবল বন্ড এই যে ভেঙে গিয়ে এর সাথে এই যে 3টা অক্সিজেন পরমাণু যুক্ত হয়ে গেছে। ঠিক আছে, যুক্ত হয়ে অন্তর্বর্তী যৌগ গঠন করবে, যার আবার এই যে কার্বন অক্সিজেনের যে বন্ড আছে, বন্ডগুলো এইভাবে ভাঙবে। ঠিক আছে, প্রথমে এইদিকে এসে বন্ড ভাঙছে, তারপরে এইদিকে বন্ড ভাঙছে, তারপরে এই যে নিচের দিকে এই বন্ডটাও কী হবে, ভেঙে যাবে। ভেঙে গিয়ে ঠিক আছে, এই যে প্রথম এই যে উপরের দিকে কার্বন অক্সিজেনের যে বন্ড ছিল, বন্ডের একটা ইলেকট্রন, এবং নিচের দিকের অক্সিজেন বন্ডের একটা ইলেকট্রন এই কার্বন অক্সিজেনের মাঝখানে চলে আসবে। মাঝখানে এসে কার্বন অক্সিজেন ডাবল বন্ড বিশিষ্ট কার্বনিল যৌগ এ তৈরি করবে। দেখেন এখানে কার্বন অক্সিজেন ডাবল বন্ড হয়েছে, আর এই হাইড্রোজেন, একটা হাইড্রোজেন দুইটা হাইড্রোজেন ছিল যে এখানে। ঠিক আছে, এইভাবে কি করলো, এ যৌগ গঠন করলো। আবার দ্বিতীয় নিচের এই যে কার্বন অক্সিজেন যে বন্ডের একটা ইলেকট্রন অবশিষ্ট ছিল, সেটা এই কার্বন অক্সিজেনের মধ্যে চলে আসবে, এইদিকে চলে আসলো। ঠিক আছে, আর উপরের কার্বন অক্সিজেনের আরেকটা ইলেকট্রন, ঠিক আছে, এই কার্বন অক্সিজেনের মধ্যে, নিচের কার্বন অক্সিজেনের মধ্যে চলে আসলো, এসে একটি ডাবল বন্ড গঠন করলো। ডাবল বন্ড গঠন করে আরেকটি কার্বনিল কম্পাউন্ড বি গঠন করলো, যেখানে কার্বনিল কম্পাউন্ডে কার্বন অক্সিজেনের এটা তো ডাবল বন্ড আছেই, পাশাপাশি এখানে দেখেন একটা হাইড্রোজেন দেখা যাচ্ছে, এদিকে একটা মিথাইল গ্রুপ দেখা যাচ্ছে। এই যে একটা মিথাইল গ্রুপ, এই একটা হাইড্রোজেন গ্রুপ যা এই কার্বনের সাথে ছিল, এটা দিয়ে বি যৌগ গঠন করলো। আর এই যে অবশিষ্ট যে অক্সিজেন পরমাণু, এটি জিঙ্কের সাথে যুক্ত হয়ে জিঙ্ক অক্সাইড গঠন করবে। তাহলে আমরা পেয়ে গেলাম উদ্দীপকের যে এই যৌগটি ছিল 1 কার্বন বিশিষ্ট, সেটি হচ্ছে মিথানেল, বা যার নাম প্রচলিত নাম হচ্ছে ফর্মালডিহাইড। ঠিক আছে, এখন আমরা এই যৌগের শনাক্তকরণে, ঠিক আছে, কার্বনিল মূলকে এই যৌগের শনাক্তকরণের যে প্রক্রিয়া আছে, এটা 2 ধাপে সংঘটিত হয়। প্রথমে কার্বনিল মূলকের উপস্থিতি শনাক্ত করতে হয়, এরপরে
কার্বনিল মূলকযুক্ত যৌগটি অ্যালডিহাইড না কিটোন এটাকে শনাক্ত করতে হয়। এই জন্য প্রথমে আমরা আসলাম কার্বনিল মূলকের শনাক্তকরণ। কার্বনিল মূলক শনাক্তকরণের জন্য নমুনা যৌগের দ্রবণে 2,4-ডাইনাইট্রোফিনাল হাইড্রোজেন যোগ করব আমরা। নমুনা যৌগের দ্রবণ তৈরি করে সেখানে 2,4-ডাইনাইট্রোফিনাল হাইড্রোজেন যোগ করে, ঠিক আছে, সেখানে যদি কি পাওয়া যায়, কমলা লাল বর্ণের অধক্ষেপ পাওয়া যায়। 2,4-ডাইনাইট্রোফিনাল হাইড্রোজেনে 2,4-ডাইনাইট্রোফিনাল হাইড্রোজেনের লাল বর্ণের অধক্ষেপ পাওয়া যায়, তাহলে সেখানে কার্বনিল মূলক আছে এটা নিশ্চিত হওয়া যায়। যেখানে দেখেন বিক্রিয়াটি আমরা লিখেছি, বিক্রিয়ায় এই যে কার্বনিল যৌগের যে মূলকটি আছে এটা 2,4-ডাইনাইট্রোফিনাল হাইড্রোজেনের এই যে নাইট্রোজেনের সাথে থাকা হাইড্রোজেনের সাথে যুক্ত হয়ে অক্সিজেন আর হাইড্রোজেন পানি হিসেবে কি হবে, মুক্ত হয়ে গেল। ঠিক আছে, আর এই কার্বনিলের যে কার্বন পরমাণু আছে তা 2,4-ডাইনাইট্রোফিনাল হাইড্রোজেনের নাইট্রোজেনের সাথে যুক্ত হয়ে কার্বন নাইট্রোজেন ডাবল বন্ড তৈরি করলো। এই ডাবল বন্ড যুক্ত পুরো যৌগটাকে বলা হচ্ছে 2,4-ডাইনাইট্রোফিনাল হাইড্রোজেন। এই যে এটা হাইড্রোজেন মূলক, ঠিক আছে, হাইড্রোজেন তৈরি করলো। এই হাইড্রোজেনের বর্ণ হচ্ছে কমলা লাল, অধক্ষেপ তৈরি করবে, যা যৌগের কার্বনিল মূলকের উপস্থিতি নিশ্চিত করে। এখন আসবো আমরা কার্বনিল যৌগটি অ্যালডিহাইড কিনা এটা নিশ্চিত হওয়ার জন্য। তো অ্যালডিহাইড কিনা নিশ্চিত হওয়ার জন্য আমরা যেটা করব, মূল নমুনা যৌগে টলেন্স বিকারক নিতে পারি অথবা ক্ষারীয় ফেলিং দ্রবণ নিতে পারি। এটা নিয়ে যদি আমরা হালকা একটু গরম করি, তাহলে টলেন বিকারকের ক্ষেত্রে যদি চকচকে সিলভার দ্রবণ তৈরি হয়, সিলভার দর্পণ, যেটা পরীক্ষা নলে চিকচিকে আকারে নিচের দিকে দেখা যাবে, অথবা আমরা ফেলিং দ্রবণ যোগ করার কারণে যদি কি হয় লাল বর্ণের অধক্ষেপ উৎপন্ন করে, তাহলে আমরা বুঝবো যে এখানে অ্যালডিহাইড রয়েছে। নমুনা যোগে অ্যালডিহাইড নিশ্চিত করবে, কেননা কার্বনিল যৌগের মধ্যে কিটোন যেগুলো আছে এরা ফেলিং দ্রবণ বলেন বা টলেন বিকারক বলেন, এদের সাথে বিক্রিয়া করে না। ঠিক আছে, তাহলে আমরা বিক্রিয়াটি দেখি। এ যৌগ যেটা ছিল ফর্মালডিহাইড, যা টলেন বিকারকের সাথে বিক্রিয়া করবে, এটা হালকা তাপের মাধ্যমে তাপ দিয়ে দেওয়ার কারণে দেখতে পাচ্ছি আমরা সিলভার দ্রবণ তৈরি করছে, তার সাথে জৈব অ্যাসিড, কার্বক্সিলেট লবণ, অ্যামোনিয়া গ্যাস ইত্যাদি তৈরি করছে, যা নমুনা যৌগটি যে অ্যালডিহাইড ছিল তা নিশ্চিত করে। আবার ফেলিং দ্রবণ আমরা যখন দিয়েছি, ক্ষারীয় ফেলিং দ্রবণ, হালকা তাপ দিয়েছি, তাপ দেওয়ার কারণে দেখেন ফর্মালডিহাইড ফেলিং দ্রবণের সাথে বিক্রিয়া করে এই যে কপারের 1+ অক্সাইড যেটা আছে কিউপ্রাস অক্সাইড, এর লাল বর্ণের অধক্ষেপ তৈরি করবে। আর কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম লবণ যা দ্রবণে দ্রবীভূত থাকবে, সাধারণত পানি তৈরি করবে সামান্য পরিমাণে। তো এই দুটি বিক্রিয়ার বা পরীক্ষণের যে কোনো একটি দ্বারা নমুনা যৌগে যে অ্যালডিহাইড আছে এটা আমরা নিশ্চিত করতে পারি। অর্থাৎ আমরা বলতে পারি এই যৌগটি হচ্ছে অ্যালডিহাইড শ্রেণীর যৌগ ফর্মালডিহাইড। এর মাধ্যমে আমাদের গ নম্বর প্রশ্নটি গেল। এরপরে আসেন ঘ নম্বর, উদ্দীপকের এ ও বি যৌগের মধ্যে কোনটি হ্যালোফর্ম বিক্রিয়া প্রদর্শন করবে, ব্যাখ্যা করো। বন্ধুরা, এই প্রশ্নের উত্তরে প্রথমেই আমাদের জানতে হবে হ্যালোফর্ম বিক্রিয়া কী, তারপরে হ্যালোফর্ম বিক্রিয়ার শর্ত। যখনই এই ধরনের কোনো শরীরে বিক্রিয়া প্রদর্শন করে কি করে না, কোনটি করবে কি করবে না, এই কথাগুলো বলা থাকবে, তখন অবশ্যই ওই বিক্রিয়াগুলোর যে সুনির্দিষ্ট শর্তগুলো আছে সেই শর্তগুলো থেকে খেয়াল করতে হবে। আসুন আমরা উত্তরটি সেভাবে সাজিয়েছি, সেটা দিয়ে আমরা গ থেকে আমরা পেয়েছি উদ্দীপকের যৌগ এ আর বি হচ্ছে যথাক্রমে, এ যৌগটি হচ্ছে যথাক্রমে মিথানল, বি যৌগটি হচ্ছে ইথানল। একটা মিথানল আর একটা ইথানল, এই দুইটার মধ্যে কোনটা হ্যালোফর্ম দিবে। প্রথমে হ্যালোফর্ম বিক্রিয়ার সংজ্ঞা দেখি আমরা। হ্যালোফর্ম বিক্রিয়া হচ্ছে যে জৈব রাসায়নিক বিক্রিয়ায় মিথাইল কার্বনিল মূলকযুক্ত যৌগ, মিথাইল কার্বনিল অথবা কিটোমিথাইল মূলকযুক্ত যৌগ অতিরিক্ত পরিমাণ সবল ক্ষারের উপস্থিতিতে, ঠিক আছে, হ্যালোজেনের সাথে বিক্রিয়া করে ট্রাইহ্যালোমিথেন বা হ্যালোফর্ম গঠন করে, তাকে হ্যালোফর্ম বিক্রিয়া বলে। এই হ্যালোফর্ম বিক্রিয়ার দুটি শর্ত আমি খুব সুন্দর ভেঙে ব্যাখ্যা করেছি, দেখেন, অবশ্যই মনে রাখবো। প্রথম যে শর্ত আছে, যৌগে কিটোমিথাইল গ্রুপ বা অ্যাসিটাইল গ্রুপ, মিথাইল কার্বনিলও বলা হবে বা অ্যাসিটাইল গ্রুপও বলা হবে, কিটোমিথাইলও বলা হবে। কিটোমিথাইল বলার কারণ হলো, দেখেন, এরকম একটা কিটোন গ্রুপও থাকবে, তার সাথে মিথাইলও থাকবে। এই কিটোমিথাইল গ্রুপ যদি যৌগের মধ্যে থাকে তাহলে সেটা কি করবে, হ্যালোফর্ম বিক্রিয়া দেবে। এটা একটা শর্ত। অথবা, ঠিক আছে, এই শর্তেরই আরেকটা পার্ট হলো, যৌগের মধ্যে বিক্রিয়া করছে, বিক্রিয়ার মধ্যবর্তী অবস্থায় যদি কি করে, যৌগটা এরকম কিটোমিথাইল গ্রুপ তৈরি করে, তো পরবর্তী বিক্রিয়া সম্পন্ন করে, তাহলে ওই যৌগটা কি করবে, হ্যালোফর্ম বিক্রিয়া দেবে। দ্বিতীয় শর্ত, এই যে কিটোমিথাইল গ্রুপের যে কার্বন পরমাণুটি রয়েছে, এই যে কার্বন পরমাণু, এই কার্বন পরমাণুর সাথে অপর দিকের যে মূলকটা যুক্ত হবে সেটা হয় হাইড্রোজেন পরমাণু হবে অথবা কার্বনযুক্ত কোনো পরমাণু হবে, কার্বন পরমাণুযুক্ত কোনো মূলক হবে, তবেই
এই কিটোমিথাইল গ্রুপযুক্ত যৌগটি কী করবে? হ্যালোফর্ম বিক্রিয়া দেবে। আসুন তাহলে আমাদের উদ্দীপকের যে দুটি যৌগ আছে তাদের ক্ষেত্রে হ্যালোফর্মের শর্ত পূরণ করে দেখি। এই বিক্রিয়ায় মিথাইল কার্বনিল মূলকযুক্ত যৌগ বা বিক্রিয়ার মধ্যবর্তী অবস্থায় কিটোমিথাইল উৎপন্ন করে, ঠিক আছে, এমন সকল যৌগ অতিরিক্ত পরিমাণ সবল ক্ষারের উপস্থিতিতে হ্যালোজেনের সাথে বিক্রিয়া করবে। বিক্রিয়া করে এই যে কিটোমিথাইল বা অ্যাসিটাইল গ্রুপের যে মিথাইল অংশটি আছে এটি কি করবে? হ্যালোজেন দ্বারা প্রতিস্থাপিত হয়ে ট্রাইহ্যালো মিথেন বা হ্যালোফর্ম নামে যৌগ গঠন করবে। এই বিক্রিয়ার পাশাপাশি জৈব অ্যাসিডের কার্বোজিটের লবণও তৈরি করবে। তো এক্ষেত্রে উদ্দীপকের যে বি যৌগটি ছিল এই বি যৌগের মধ্যে মিথানেলে একটা কার্বন আছে, একটা কার্বন থাকে, এটা কখনোই কিটোমিথাইল তৈরি করতে পারে না। এমনিও কিটোমিথাইল গ্রুপ তো নেই, তৈরিও করতে পারবে না। তাই এই মিথানেল কি করবে না? হ্যালোফর্ম বিক্রিয়া দেবে না। কিন্তু ইথানেলে দেখেন দুটা কার্বন আছে আর এখানে কিটোমিথাইল গ্রুপও আছে, এই যে মিথাইল গ্রুপ আর এই যে কার্বন অক্সিজেনের কিটো গ্রুপ, আর এই হাইড্রোজেনটা তো শর্ত অনুসারে হাইড্রোজেন যুক্ত থাকার কথা সেটা আছে। তাই আমরা শর্তের সাথে মিল পাচ্ছি ইথানেলের, ঠিক আছে। তাই বলা যায় যে ইথানেলে এই গ্রুপযুক্ত থাকার কারণে এটি কী করবে? হ্যালোফর্ম বিক্রিয়া দেবে। আমরা বিক্রিয়াটার দিকে একটু খেয়াল করি। এই যে প্রথমে ইথানল হ্যালোজেনের সাথে বিক্রিয়া করছে অতিরিক্ত পরিমাণ ক্ষারের উপস্থিতিতে, বিক্রিয়া করে এই যে হ্যালোফর্ম গঠন করছে, জৈব অ্যাসিডের কার্বক্সিলিক লবণও তৈরি করছে, তার সাথে সোডিয়াম হ্যালাইড এবং পানি। কিন্তু মিথাইলে এরকম কোনো গ্রুপ না থাকার কারণে, কিটোমিথাইল গ্রুপ না থাকার কারণে হ্যালোজেন, অতিরিক্ত ক্ষার ইত্যাদির সাথে যতই দেওয়া হোক না কেন কোনো বিক্রিয়া সম্পন্ন করবে না। বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমাদের এরকম আকর্ষণীয় ভিডিও পেতে, আলোচনা পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন যে বেলটি আছে বেলটিতে ক্লিক করে রাখবেন, যাতে নতুন কোনো আলোচনা আসলে সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। এই বলে আজকের আলোচনা আমরা শেষ করছি। সকলকে অনেক অনেক